সাউন্ড 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 হ্যাঁ, শো শো শব্দ হচ্ছে। শো শো শব্দ হচ্ছে। শো শো শব্দ হচ্ছে। আচ্ছা, সাউন্ড শোনা যাচ্ছে? একটু কথা বলেন তো, ক্লিয়ার কিনা, বোর্ড ক্লিয়ার কিনা এবং আমাকে শুনতে পাচ্ছেন কিনা? মনে হচ্ছে ঝড় বৃষ্টি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একটু একটু খুব শব্দ হচ্ছে, বুঝতে পারছি। আচ্ছা, এবার শুনতে পাচ্ছেন কিনা একটু কথা বলেন প্লিজ। সবাই শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ড ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু বলেন। সাউন্ড রিপিট হচ্ছে। আচ্ছা, এবার দেখেন তো ঠিক আছে কিনা, এবার দেখেন তো ঠিক আছে কিনা, একটু কথা বলেন, তাহলে আমার ক্লাস শুরু করতে সুবিধা হবে। সাউন্ডে কোনো সমস্যা আছে কিনা এখন? ক্লিয়ার ক্লিয়ার, বোর্ড ক্লিয়ার, কোনো সাউন্ড রিপিট হচ্ছে না? শোনা যাচ্ছে ক্লিয়ার। এটা এটা কি করবো এখন তাহলে? দেখতে যাক। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তার মানে শুনতে পাচ্ছেন আপনারা? ক্লাস শুরু করব। তো ক্লাস শুরু করার আগে আমি আপনাদেরকে একটু একটা জিনিস বলে নিই। পরীক্ষা যারা অংশগ্রহণ করেছেন, পরীক্ষাতে অনেকেই ভালো করেছেন, কেউ কেউ খারাপ করেছেন, এটা নিয়ে মন খারাপ করার কিছু নয়। প্রথম পরীক্ষা, ইনশাআল্লাহ সামনেরগুলোতে আরো বেশি প্র্যাকটিস করে আপনি পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তাহলে দেখবেন আপনার পরীক্ষা ভালো হবে, সমস্যা নেই। কোশ্চেনটা আমি চেষ্টা করেছি একটু ক্রিয়েটিভ করার, যেন আপনি চিন্তা করে পরীক্ষার উত্তরটা দেওয়ার চেষ্টা করবেন। চেষ্টা করেছি পরীক্ষার কোশ্চেনে যেন কোনো ভুল না থাকে। অনেকবার চেক করে দিয়েছি, আশা করি কোনো ভুল ছিল না, বানান প্লাস কোনো অঙ্কও ভুল ছিল না। তো এরকম ভাবে আমি দেওয়ার চেষ্টা করবো সব সময়। তো আরেকটা জিনিস একটু বলে নিই, সেটা হচ্ছে আজকের ক্লাসে আমি 4 নাম্বার লেকচারটা শেষ করব এবং 5 নাম্বার লেকচারের সম্পূর্ণটাই শেষ করার ইচ্ছা আছে, না পারলেও ম্যাক্সিমাম অংশটা শেষ করে দিব, সমস্যা নেই। আর 4 আর 5 এর উপর যে পরীক্ষাটা নিব সেটা আমি আজকের ক্লাসে বলে দিতে পারি, বা আজকে যদি নাও পারি 2-1 দিনের মধ্যেই বা সামনে ক্লাসে বলে দিব। 4 আর 5 এর উপর পরীক্ষা খুব শীঘ্রই হবে। আর একটা বিষয় একটু ক্লিয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে এই 4 নাম্বার লেকচারের কিছু প্রবলেম আপনারা আমাকে আইডেন্টিফাই করে দেখাইছেন, যে জিনিসগুলো আমি আজকে প্রথমে আলোচনা করব। তার প্রথমেই আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা আইডেন্টিফিকেশন। একটা সংখ্যা পূর্ণবর্গ কিনা সেই জিনিসটা আমরা এখন খুব সহজেই আমরা বুঝতে পারবো, যে একটা সংখ্যা দেখেই মোটামুটি দেখে আজ করা যাবে যে একটা সংখ্যা পূর্ণবর্গ কিনা। আচ্ছা,
তাহলে আমরা শুরু করি। আজকে আমাদের প্রথম বিষয়টা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, যে একটা সংখ্যা পূর্ণবর্গ কিনা। আচ্ছা, তাহলে পূর্ণবর্গ সংখ্যা চেনার উপায়। তো পূর্ণবর্গ সংখ্যা চেনার উপায়ে আমি প্রথমেই আপনাদেরকে বলতে চাই, কিছু কিছু সিম্বল তো আমি আপনাদের বলেই দিছি। প্রথমে নাম্বার 1, 1 নাম্বার পয়েন্ট হচ্ছে পূর্ণবর্গ মানে কোনো সংখ্যার শেষে যদি 2, 3, 7, 8 এই 4টা ডিজিট থাকে তাহলে ওই সংখ্যা কখনোই পূর্ণবর্গ হবে না। এটা 1 নাম্বার পয়েন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ, ভাইটাল, মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, গত দিনের কোশ্চেনের কিন্তু আমি সমাধানও ভিডিওতে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন যারা কোশ্চেনটাতে অনেক বেশি কমপ্লেক্সিটি ফিল করেছেন। তা 2, 3, 7, 8 এই 4টা ডিজিট কি কোনো পূর্ণবর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক হতে পারে না। যেমন ধরেন একটা সংখ্যা যদি এরকম হয় যে 6, 4, 3, 2, 8, 7, 6, 4, 2, আপনাকে যদি বলে কেউ যে এই সংখ্যাটা কি পূর্ণবর্গ কিনা, আপনি চোখ বুজে বলে দিবেন যে না, এই সংখ্যা পূর্ণবর্গ না। কেন? কারণ লাস্টে 2 আছে, পূর্ণবর্গ সংখ্যার শেষে 2 থাকতে পারে না, কখনোই আসবে না, ঠিক আছে। এরকম 3 আসতে পারে না, 7 আসতে পারে না, 8 আসতে পারে না। তাহলে একটা পয়েন্ট আমরা পাইলাম, এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1, যে কোনো পূর্ণবর্গ সংখ্যার শেষে 2, 3, 7, 8 থাকতে পারে না। পয়েন্ট নাম্বার 2, পূর্ণবর্গ সংখ্যার শেষে যদি 0 থাকে, এগুলো বলছি গতদিন, তারপর আমি আবার বলছি, কিন্তু এগুলো লাগবে, হ্যাঁ। পূর্ণবর্গ সংখ্যার শেষে 0 থাকতে পারে, তবে কখনোই বিজোড় সংখ্যক 0 থাকবে না, জোড় সংখ্যক 0 থাকবে সব সময়। তাহলে পূর্ণবর্গ সংখ্যার শেষে জোড় সংখ্যক 0 থাকবে, জোড় সংখ্যক 0 থাকবে, জোড় সংখ্যক 0 থাকবে, কখনোই বিজোড় সংখ্যক 0 আসবে না। যেমন আমরা যদি বলি যে 16000 এই সংখ্যাটা পূর্ণবর্গ নয়। কেন পূর্ণবর্গ নয়? কারণ শেষে 3টা 0 আছে, বিজোড় সংখ্যক 0 থাকবে না, সবসময় জোড় সংখ্যক। তাহলে একটা 0 যদি মুছে দেই তাহলে এই সংখ্যা পূর্ণবর্গ হয়ে যাবে। কেন? কারণ লাস্টে জোড় সংখ্যক 0 আছে। ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি 1500 কি তাহলে পূর্ণবর্গ কিনা? না, 1500 পূর্ণবর্গ না। লাস্টে জোড় সংখ্যক 0 থাকলেই হবে না, এই 0 বাদে যে অংশ আসে সেই অংশটাকে আলাদাভাবে পূর্ণবর্গ সংখ্যা হতে হবে, তাহলেই পূর্ণবর্গ হবে, না হলে হবে না। তাহলে যে সকল সংখ্যার শেষে 0 থাকবে সেটার শর্ত কি? লাস্টে জোড় সংখ্যক 0 থাকতে হবে এবং 0 ব্যতীত যে অংশটা আছে সেটাকে আলাদা করে কি হতে হবে? পূর্ণবর্গ হতে হবে। ওকে, যেমন 1600 একটা পূর্ণবর্গ সংখ্যা। আচ্ছা, যেমন ধরেন যদি আমি বলি যে 2300 এটা পূর্ণবর্গ কিনা, আপনি চোখ বুলিয়ে বলবেন যে না। একটা শর্ত মানছে, লাস্টে জোড় সংখ্যক 0 আছে, কিন্তু প্রথমে 23 এটা পূর্ণবর্গ না, সুতরাং এটা কি পূর্ণবর্গ না। তাহলে লাস্টে জোড় সংখ্যক 0 থাকবে এবং এই অংশটা আলাদা করে পূর্ণবর্গ হবে। এবং আমরা যে বর্গমূল নির্ণয়ের যে শর্টকাট দেখছিলাম যে লাস্টে 4 থাকলে 2 বা 8 হয়, লাস্টে 9 থাকলে 3 বা 7 হয়, ওই জিনিসটা প্রযোজ্য কিন্তু শুধু পূর্ণবর্গ সংখ্যার, যেগুলা পূর্ণবর্গ সংখ্যা সেই সকল সংখ্যার বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে। আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছেন যে এটা হচ্ছে না, ওইটা হচ্ছে না, আমি আজকে সেই জিনিসটা দেখাবো যে কেন হচ্ছিল না, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন আপনি যদি বলেন যে 144 এই সংখ্যাটা পূর্ণবর্গ কিনা, আপনি চোখ বুঝে বলে দিবেন যে না। কেন? লাস্টে 5টা 0 আছে, 5টা থাকতে পারে না, হয় 6টা থাকবে, নাহলে 4টা থাকবে, নাহলে 2টা থাকবে। এই অংশটা কিন্তু পূর্ণবর্গ, কিন্তু লাস্টে যে বিজোড় সংখ্যক 0 আছে, হবে না। তাহলে এটা মুছে দিলে হ্যাঁ এটা পূর্ণবর্গ। তাহলে লাস্টে 0 আছে এরকম সংখ্যা পূর্ণবর্গ কিনা, তার জন্য 2টা শর্ত, লাস্টে জোড় সংখ্যক 0 থাকবে এবং 0 ব্যতীত যে অংশটা আছে সেটা কি আলাদা করে পূর্ণবর্গ হবে। তাহলে 2টা পয়েন্ট গেল। এবার পয়েন্ট নাম্বার 3, খুবই ভাইটাল একটা পয়েন্ট, 3 নাম্বার পয়েন্ট। দেখেন যদি আমি বলি আপনাদেরকে যে পূর্ণবর্গ সংখ্যার শেষে 5 থাকতে পারে, 5 থাকলে বর্গমূলে কি হয়? 5ই হয়। আচ্ছা, তার মানে ধরেন একটা সংখ্যা যদি আমি এরকম বলি যে ধরেন 62 না, ধরেন এরকম করলাম 56 25, এই সংখ্যাটা পূর্ণবর্গ কিনা। আচ্ছা, আর একটা দিলাম ধরেন হচ্ছে 44 35, পূর্ণবর্গ সংখ্যার শেষে কিন্তু 5 থাকতে পারে না, কে 2 3 7 8, ওকে, কিন্তু 5 কিন্তু থাকতে পারে। কিন্তু ভাইয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট হচ্ছে শুধু 5 থাকে না, এই 2টা ডিজিট ফিক্সড। লাস্টে যদি 5 থাকে তাহলে এই 2টা ডিজিট ফিক্সড হবে। লাস্টে যদি 5 থাকে তাহলে এই 2টা ডিজিট ফিক্সড হবে এবং এই লাস্টে 5 না, লাস্টে 25ই থাকতে হবে। মানে যে সকল পূর্ণবর্গ সংখ্যার শেষে 5 আছে
তাদের আগে আবার 2 থাকতে হবে, মানে 25ই থাকতে হবে। 25 ছাড়া অন্য কোনো যে যদি অন্য কিছু থাকে তাহলে সেটা পূর্ণবর্গ না। যেমন যদি এরকম হয় তখন 7 2 45, এটা চোখ বুঝে বলবেন পূর্ণবর্গ না, কারণ লাস্টে 5 আছে কিন্তু সামনে তো 2 নাই, মানে 25 নাই। মানে যে সকল সংখ্যার শেষে 5 তাদের কি হতে হবে? 25 হতে হবে। যাদের লাস্টে 5 আছে সেখানে কি হতে হবে? 25 হতে হবে। ক্লিয়ার হয়েছে বিষয়টা? আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হচ্ছে 35, তাহলে এটা কি পূর্ণবর্গ? না। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখেন, এখন প্রশ্ন হচ্ছে, এখানে আরেকটা বিষয় একটু ক্লিয়ার করে রাখি। ধরেন দেখেন লাস্টে কি এটাতে 25 আছে না? 25 আছে, তার মানে এটা কি পূর্ণবর্গ? 25 থাকলেই কিন্তু পূর্ণবর্গ হবে না, 25 থাকতে হবে, এটা একটা শর্ত, কিন্তু 25 থাকলেই পূর্ণবর্গ না। এখানে 25 থাকতে হবে ফার্স্ট কন্ডিশন, 25 না থাকলে বাদ প্রথমেই। আর সেকেন্ড কন্ডিশন হচ্ছে সামনের যে অংশটা না, এই সামনের অংশটা 2টা ক্রমিক সংখ্যার গুণফল হতে হবে, না হলে সেই সংখ্যা পূর্ণবর্গ নয়। যেমন এই সংখ্যাটার ক্ষেত্রে আপনি তাকান, লাস্টে 25 আছে, প্রথম শর্ত মানছে, আর 56কে লেখা যায় 7 গুণ 8, 2টা ক্রমিক সংখ্যার গুণফল হচ্ছে 56, সুতরাং এটা পূর্ণবর্গ। ক্লিয়ার? তাহলে যে সকল সংখ্যার শেষে 5 থাকবে তারা পূর্ণবর্গ হবে কিনা তার জন্য কন্ডিশন 2টা, লাস্টে 25 থাকতে হবে এবং প্রথম অংশটা 2টা ক্রমিক সংখ্যার গুণফল। ওকে, তাহলে এটা হবে না কেন? কারণ 44 4 গুণ 11 হয় 44, কিন্তু ক্রমিক তো হচ্ছে না ভাইয়া। ক্লিয়ার হয়েছে বিষয়টা? যেমন আমি আপনাদেরকে যদি বলি যে 1225, এটা পূর্ণবর্গ কিনা, চোখ বুঝে বলে দিবেন যে হ্যাঁ পূর্ণবর্গ। লাস্টে 25 আছে আর 12কে লেখা যায় 3 গুণ 4, এই দেখেন 2টা ক্রমিক সংখ্যা, পরপর 2টা সংখ্যা, এটা 25, এটা পূর্ণবর্গ। আপনাকে যদি বলা হয় যে ধরেন 20 2025, এটা পূর্ণবর্গ কিনা, চোখ বুঝে বলে দিবেন যে হ্যাঁ এটা পূর্ণবর্গ। কেন? লাস্টে 25 আছে আর 20কে লেখা যায় 4 গুণ 5, এই যে 2টা ক্রমিক সংখ্যার গুণফল। ক্লিয়ার হয়েছে বিষয়টা? আচ্ছা, যদি আপনাকে বলা হয় যে 90 25, এটা পূর্ণবর্গ কিনা, চোখ বুঝে বলবেন হ্যাঁ। কেন? লাস্টে 25 আছে আর 90 মানে 9 গুণ 10, 2টা ক্রমিক সংখ্যার গুণফল। ওকে, আপনাকে যদি বলা হয় 72 25, এটা পূর্ণবর্গ কিনা, আপনি চোখ বুঝে বলবেন যে হ্যাঁ পূর্ণবর্গ, লাস্টে 25 আছে আর 72 মানে হচ্ছে 8 গুণ 9, এই যে 2টা ক্রমিক সংখ্যার গুণফল। এখন যদি বলা হয় আপনাকে যে 50 25, এটা পূর্ণবর্গ কিনা, বলবেন যে না। কেন পূর্ণবর্গ না? লাস্টে 25 আছে ঠিক আছে, কিন্তু 50 লেখা যায় 5 গুণ 10, কিন্তু ভাইয়া ক্রমিক তো হচ্ছে না। বোঝা গেছে কি বিষয়টা? যেটা ক্রমিক সংখ্যার গুণফল, আশা করি বুঝতে পারছেন। এখন যদি বলা হয় 30 25, এটা পূর্ণবর্গ কিনা, লাস্টে 25 আর 30 মানে 5 গুণ 6। ক্লিয়ার? তাহলে আমরা 3টা পয়েন্ট শিখলাম গুরুত্বপূর্ণ। কোনো পূর্ণবর্গ সংখ্যার শেষে 2 3 7 8 থাকতে পারে না, আর 0 থাকলে পারে জোড় সংখ্যক শূন্য থাকবে, এবং শূন্য ব্যতীত অন্য অংশটা কি হতে হবে? পূর্ণবর্গ হতে হবে। 3 নম্বর পয়েন্ট কি? 5 থাকলে 5 না 25 থাকবে লাস্টে, অ্যান্ড আগের অংশটা 2টা ক্রমিক সংখ্যার গুণফল হবে। এখন যে অংশটা বলবো, তাহলে আমরা কয়টা অঙ্ক সম্পর্কে আইডিয়া নিলাম? আমাদের কয়টা অঙ্ক ক্লিয়ার হলো বলেন তো? দেখেন আমাদের অঙ্ক ক্লিয়ার হয়েছে কয়টা? আমাদের অঙ্ক ক্লিয়ার হয়েছে হচ্ছে 2 3 7 8 0 এবং 5, এই কয়টা অঙ্ক সম্পর্কে আমাদের আইডিয়া একদম ক্লিয়ার। এই যে এগুলো থাকতে পারে না, 0 থাকলে কি হয়, 5 থাকলে কি হয়, হয়ে গেছে। বাদ আছে কে কে? দেখেন 1 আছে, 4 আছে, 6 আছে, 9 আছে, এই 4টা ডিজিট, এই 4টা ডিজিটে ঝামেলা, এই 4টা ডিজিটে ঝামেলাও আমি ক্লিয়ার করে দিব আপনাদেরকে। এখন আমি আপনাদেরকে একটা দারুণ পয়েন্ট বলবো, এই পয়েন্টটা যদি মনে রাখেন তাহলে দেখবেন 95% ক্ষেত্রে আপনি সফল হবেন পূর্ণবর্গ সংখ্যা আইডেন্টিফিকেশনে। আর যে 5% ভাই, ও তো লাগবে না ভাই, লাগবে না। আপনার তো চাকরি দরকার, আমি আগেই বলছি। আমি যদি 95% ক্ষেত্রে সফল হয়ে যাই পূর্ণবর্গ সংখ্যা আইডেন্টিফিকেশনে, তাহলেই হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমি যে পয়েন্টটা বলছি এটা খুব গুরুত্বপূর্ণ, ভাইটাল পয়েন্ট, বোঝার চেষ্টা করেন। আমি এই যে এখানে যে জিনিসটা লিখে রাখছি দেখেন, 1 থেকে 24 পর্যন্ত বর্গ সংখ্যা লিখে রাখছি। আপনাদের কাজ বলছিলাম 1 থেকে 30 পর্যন্ত বর্গ সংখ্যা মুখস্থ রাখতে, শুধু এখানে না অন্যান্য জায়গাতেও জিনিসটা কাজে লাগবে। ওকে, অন্যান্য জায়গাতেও। সো আপনাকে এইটা কিন্তু মাস্ট 1 থেকে 30 পর্যন্ত। ঠিক আছে? এখন এই যে 1 স্কোয়ার 0 1, 6 স্কোয়ার 36, এই যে 19 স্কোয়ার 361, 22 স্কোয়ার 484, 24 স্কোয়ার 576, এই 24 পর্যন্ত হলো ভাইটাল, পরেরগুলা 30 পর্যন্ত রাখলে ভালো। ওকে, এখন প্রশ্ন হচ্ছে আমি এটা কেন লিখে রাখছি বা এটার উপর কেন গুরুত্ব দিচ্ছি? খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে সংখ্যা জগতে যত পূর্ণবর্গ সংখ্যা আছে তাদের শেষ 2 অঙ্ক এদের 24 জনের শেষ 2 অঙ্কের সাথে ম্যাচ করতে হবে, কারো না কারোর সাথে ম্যাচ করতে হবে, না হলে সেটা পূর্ণবর্গ না। আমি আবার বলছি,
সংখ্যা জগতে যত পূর্ণবর্গ সংখ্যা আছে তাদের শেষ দুই অঙ্ক, এই যে 24 জন লিখছি 1 থেকে 24 পর্যন্ত, এই শেষ দুই অঙ্কের সাথে ম্যাচ করতে হবে। মানে পূর্ণবর্গ সংখ্যার শেষে আপনি কখনোই 74 খুঁজে পাবেন না। হ্যাঁ, লাস্টে 4 থাকলে তো পূর্ণবর্গ সংখ্যা জানি, কিন্তু ভাইয়া 74 কখনো খুঁজে পাবেন না। কারণ দেখেন 1 থেকে 24 পর্যন্ত স্কোয়ার করে কোনো লাস্টে 74 নাই, 84 আছে। আমার কথা মনে হয় ক্লিয়ার হয়েছে। পৃথিবীতে যত পূর্ণবর্গ সংখ্যা আছে তাদের লাস্টের 2 ডিজিট এই 24 জনের লাস্টের 2 ডিজিটের সাথে কারো না কারোর সাথে ম্যাচ করতে হবে যদি তাকে পূর্ণবর্গ সংখ্যা হতে হয়। কনসেপ্টটা ক্লিয়ার? আমি 2-1টা এক্সাম্পল এখানে লিখে রাখছি আপনাদের জন্য, দেখেন। দেখেন 84 স্কোয়ার করে আসে 7056। এই দেখেন 7056 লাস্টে 2 ডিজিট 56 না, দেখেন 16 স্কোয়ার 256। ওই কারো না কারোর সাথে ম্যাচ করবে। আমি বলছি সবার সাথে ম্যাচ করবে এরকম না, এই 24 জনের কারো না কারোর সাথে ম্যাচ করবে, গ্যারান্টি, লাস্টের 2 ডিজিট। ওকে, 93 স্কোয়ার 86 49, এই 49 কার সাথে ম্যাচ করছে দেখেন, এই যে 7-এর লাস্টের 2 ডিজিট 49। এরকম আপনি যত বড় বড় নেন। আমি আপনাদেরকে আর একটা এক্সাম্পল নিয়ে একটু দেখাচ্ছি। ধরেন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাচ্ছি। ধরেন আমি যদি দেই 73 না দিয়ে 72 দেই, 72। তো 72-এর স্কোয়ার আমরা কীভাবে করি? 7 স্কোয়ার 49, 2 স্কোয়ার 04, 7 দুগুণি 14, 14 দুগুণি 28, এখানে যোগ 4 8 9 2 11 1 হাতে 1 4 আর 1 5। এই যে 72 স্কোয়ার 51 84, লাস্টে 84, এই যে 22 স্কোয়ার 84। আমার প্রশ্ন মনে হয় আপনারা বুঝে গেছেন আশা করি, যে সংখ্যা জগতে যত পূর্ণবর্গ সংখ্যা আছে তাদের লাস্টের 2 ডিজিট মাস্ট 1 থেকে 24 পর্যন্ত যে পূর্ণবর্গ সংখ্যা আছে তাদের লাস্টের 2 ডিজিটের সাথে ম্যাচ করতে হবে কারো না কারোর সাথে, না হলে সেই সংখ্যা পূর্ণবর্গ নয়। যদি আপনাকে কেউ প্রশ্ন করে বসে থাকে যে এই সংখ্যাটা পূর্ণবর্গ কিনা, ধরেন 5 4 3 2 6 4 1 1 4 1 4, যদি বলে আচ্ছা বলেন তো ভাইয়া এই সংখ্যাটা পূর্ণবর্গ কিনা, আপনি তো আমার গত ক্লাসে শিখছেন যে পূর্ণবর্গ সংখ্যা শেষে 4 থাকলে হয় 2 বা 8, মনে আছে না নাই? বর্গমূল। তার মানে আপনি মনে করতেছেন এটা পূর্ণবর্গ কিনা, কিন্তু এটা তো পূর্ণবর্গ হবে না, কারণ লাস্টের 2 ডিজিট 14। 1 থেকে 24 পর্যন্ত কারো লাস্টে 14 নাই ভাইয়া, 24 আছে। 18 স্কোয়ার 324, কিন্তু ভাইয়া 14 তো নাই। দেখছেন, লাস্টের 2 ডিজিট জানা থাকলে কিন্তু অনেক সময় আপনি কি সফল হয়ে যাবেন। ক্লিয়ার হয়েছে বিষয়টা? এবার আমাকে একটু কমেন্ট করে জানান যে এই কনসেপ্টটা বুঝছেন কিনা। এই কনসেপ্টটা বোঝাটা খুব জরুরি, প্লিজ একটু কমেন্ট করে জানান যে এই জিনিসটা বুঝছেন কিনা। দশের পর ক্রমিক শর্ত, ধরেন 11 গুণ 12 হবে, 10 গুণ 11 হবে, এরকম হবে, সমস্যা নেই। 5 ডিজিট হোক আর যে কয় ডিজিট হোক, 100 ডিজিট হলেও এই শর্ত মানতে হবে, সমস্যা নাই। কনসেপ্ট ক্লিয়ার কিনা জাস্ট একটু জানান আমাকে, তাইলে হচ্ছে। বুঝেছি স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। ইয়েস 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 স্যার, ওকে, সবাই বুঝতে পারছেন আশা করি। এখন তাহলে কয়টা পয়েন্ট গেল আমাদের? 3টা পয়েন্ট গেল। এবার 4 নাম্বার পয়েন্ট নাম্বার 4। পয়েন্ট নাম্বার 4 হচ্ছে 20 স্কোয়ারের শেষে 2টা শূন্য আছে, কোনো সমস্যা নাই। 0 স্কোয়ার, এই যে আমাদের 20 স্কোয়ার শেষে 2টা শূন্য আছে, তাহলে সমস্যা কি? 2টা শূন্য থেকে প্রবলেম কি? কারণ ধরেন আপনি ধরেন এরকম আসলো 30 40 50, ধরেন এরকম আসলো 100 স্কোয়ার। 100 স্কোয়ার মানে কত? 1 লিখে 4টা শূন্য। আমি বলছি শেষে 2টা শূন্য থাকবে, তার আগে কয়টা আছে দরকার নাই। এই যে শেষে তো 2টা শূন্য ম্যাচ করছে, 20-এর সাথে ম্যাচ করছে, শেষে 2টা শূন্য তো আসতেই পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার দেখেন, এবার আমাদের লাগবে হচ্ছে পূর্ণবর্গ। এই যে শর্তগুলো মানলো, এই শর্তগুলো মানার পরেও আরও একটা শর্ত দেখতে হবে, সেই শর্তটা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যাগুলোর, দেখেন পূর্ণবর্গ সংখ্যাগুলোর ডিজিট সাম 1 4 7 9, এই 4 জনের যে কোনো একটা হতে হবে। পূর্ণবর্গ সংখ্যাগুলোর ডিজিট সাম মানে সংখ্যাগুলোর সমষ্টি, অঙ্কগুলোর সমষ্টি। ডিজিট সাম মানে ওই সংখ্যাটার অঙ্কগুলোর সমষ্টি, হয় 1 হবে, না হলে 4 হবে, না হলে 7 হবে, না হলে 9 হবে।
এই কন্ডিশনগুলো স্যাটিসফাই করলে ওই সংখ্যা পূর্ণবর্গ। তবে আমি আগেই বলছি এটা খাটবে, এই যে যতগুলো কন্ডিশন হলো 95% ক্ষেত্রে আপনি সফল হবেন, 5% ক্ষেত্রে ঝামেলা বেঁধে যেতে পারে। ভাই ওইগুলো আমার লাগবে না ভাই, চাকরি দরকার, আগেই বলছি, ঠিক আছে? আমি 95% ক্ষেত্রে আইডেন্টিফাই করলেই তো কাজ হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পারছেন। তাহলে ডিজিট সাম হবে 1479। প্রশ্ন হচ্ছে এটা কি, এটা দ্বারা আসলে অ্যাকচুয়ালি কী বুঝতে পারছি। ধরেন আপনাকে বলা হলো 576, আচ্ছা 576 না, ছোট্ট একটা নেই আগে, ধরেন 121, এটা কি পূর্ণবর্গ? এটা কি পূর্ণবর্গ? আপনি দেখে বুঝে দিচ্ছেন যে পূর্ণবর্গ, কারণ এটা তো আপনার মুখস্থ। কিন্তু আপনি যদি না জানেন তাহলে এই অঙ্কগুলো যোগ করবেন। তাহলে 1 আর 2, 3 আর 1, 4, এই এদের অঙ্কগুলো সমষ্টি কত? 4। এই দেখেন বলছি না যে হয় 1 আসবে, এই ডিজিট সাম করলে হয় 1 আসবে, না হলে 4 আসবে, না হলে 7 আসবে, না হলে 9 আসবে। সিঙ্গেল ডিজিটে এই সবগুলো অঙ্ক যোগ করে সিঙ্গেল ডিজিটে কনভার্ট করতে হবে। যেমন আপনাকে যদি বলি যে 144 সংখ্যাটা কি পূর্ণবর্গ, বলবেন হ্যাঁ পূর্ণবর্গ। আপনার তো মুখস্থ না থাকলে কি করবেন? ডিজিট সাম, লাস্টের 2 ডিজিট প্রথমে মিলাবেন। এই দেখেন 44 মিলে গেছে। এবার ডিজিট সাম করেন, 4 আর 4 8 আর 1 9, এই যে ডিজিট সাম কত আসবে? 9 আসবে। ক্লিয়ার? আচ্ছা ধরেন আপনাকে বললাম 300, আচ্ছা 361টা পরে দিচ্ছি, ধরেন 16, এটা কি পূর্ণবর্গ? ডিজিট সাম করেন, 6 আর 1 7, এই যে 7 মিলে গেছে। এখন আপনাকে যদি বলা হয় 529, এইটা পূর্ণবর্গ কিনা? আমরা তো জানি যে 529 পূর্ণবর্গ। ডিজিট সাম করেন, 9 আর 2 11 আর 5 14, কিন্তু ভাইয়া 14 তো 2 অঙ্কে, একটা অঙ্কে কনভার্ট করতে হবে, মানে যতক্ষণ এক অঙ্কে কনভার্ট না হবে ততক্ষণ যোগ করতে হবে। অর্থাৎ এইগুলো যোগ করে 14 হয়েছে, এবার 14কে আবার যোগ করেন, তাহলে 4 আর 1 5, 9 আর 2 11, আমার ভুল হয়েছে, সরি প্লিজ, 9 আর 2 11 আর 5 16, তাহলে এইগুলা যোগ করে হলো 16, কিন্তু আমাকে এক অঙ্কে কনভার্ট করতে হবে। তাহলে এই 16কে আবার যোগ করেন, 6 আর 1 7, এই দেখেন 7 আসছে। মানে এই সংখ্যাটার ডিজিটগুলো সাম করে এক অঙ্কে কনভার্ট করলে হয় 1 আসবে, না হলে 4 আসবে, না হলে 7 আসবে, না হলে 9 আসবে, যদি সংখ্যাটা কি হয়? পূর্ণবর্গ হয়। কনসেপ্ট ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। এবার দেখেন আপনাদের যে পরীক্ষা আমি নিছিলাম সেখানে আমি কি করছিলাম, সেখানে একটা প্রশ্ন ছিল যে কোনটি অমূলদ সংখ্যা, রুটের ভেতর ছিল মনে হয় 72 95। আমাকে প্রশ্ন করছেন যে এটা আমরা কি করে বুঝবো এত বড় সংখ্যা। ওই যে বলছি লাস্টে 25 থাকবে, 95 দেখে আপনার বুঝে যাওয়া উচিত ছিল এটা অমূলদ সংখ্যা। কেন? কারণ এটা তো পূর্ণবর্গ না, রুট সরবে না। এই সিম্বলগুলো দেখেই আপনাকে ওই কাজটা করতে হবে। আশা করি বুঝছেন। আপনাদের শীটে এই বর্গ এবং বর্গমূল সংখ্যার শীটেও একটা প্রশ্ন দেওয়া ছিল। সেই প্রশ্নটা হচ্ছে 64 একবার, আচ্ছা ঠিক আছে 64 প্রশ্ন করছেন, 64তে কি হবে? 64তে পূর্ণবর্গ, তাহলে ডিজিট সাম করেন, 4 6 10, কিন্তু এক অঙ্কে কনভার্ট করতে হবে। এবার এইটা যোগ করেন, 0 আর 1 যোগ করলে 1 হয়, ওই যে 1479 1 আসছে। ক্লিয়ার না? আচ্ছা এবার দেখেন আপনাদের একটা অঙ্ক আছে হচ্ছে 43 নাম্বার কোশ্চেন, 43 নাম্বার কোশ্চেন। দেখেন প্রশ্ন কেমন হতে পারে। 43 নাম্বারের কোশ্চেনের ছিল হচ্ছে 15 37 স্টার। বলছে এই সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা, এটি একটা পূর্ণবর্গ সংখ্যা হলে, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হলে স্টার চিহ্নিত স্থানে কত বসবে? তো এটাকে একটা পূর্ণবর্গ সংখ্যা বলছে স্টার চিহ্নিত স্থানে কত বসবে। অপশন ছিল এরকম, অপশন ছিল হচ্ছে 2 4 5 6। এখন প্রশ্ন হচ্ছে তাহলে স্টার চিহ্নিত স্থানে যদি 2 বসান, তাহলে প্রথম কথা হলো 2 এখানে বসালে সংখ্যাটা হবে হলো এরকম। তা পূর্ণবর্গ সংখ্যার শেষে তো 2 থাকতেই পারে না, তাহলে এটা তো প্রথমেই বাদ। এখন যদি আপনি এখানে যদি 5 বসান তাহলে হয় 75। আমরা যদি পূর্ণবর্গ সংখ্যার শেষে 25 থাকে, এটা তো 75 হয়ে গেছে, তাহলে 5ও বাদ। এবার যদি আপনি এখানে 4 বসান, এখানে 7 ছিল, আর এখানে যদি 4 বসান তাহলে 74। 1 থেকে 24 পর্যন্ত বর্গ করে লাস্টের 2 ডিজিট 74 আসে, জীবনেও আসে না। 76 আসে, 74 তো আসে না, তার মানে এই 4ও বাদ। একজন বলছে আমাকে যে পূর্ণবর্গ সংখ্যার শেষে তো 4 আসতে পারে, আমি বলছি 4 আসতে পারে, 74 তো আসতে পারে না। বোঝা গেছে না বিষয়টা? তাহলে এখন আর অপশন একটাই 6, তাহলে 6 বসাই দিলে হবে 76। অবশ্যই 76, 24 স্কোয়ার 576 ওই 2 ডিজিটের সাথে ম্যাচ করছে। আশা করি বুঝতে পারছেন। ক্লিয়ার না বিষয়টা? এইভাবে আপনাকে এই বিষয়গুলো জানতে হবে। আশা করি পূর্ণবর্গ সংখ্যা, আমি এর আগে আপনাদের যে বর্গমূলটা নির্ণয় করা শিখাইছি সেটা শুধু পূর্ণবর্গ সংখ্যার। ওকে, এখন দেখেন অনেকে আমাকে প্রশ্ন করছেন, এক ভাই আমাকে কমেন্টে প্রশ্ন করেছেন যে, আমি এটা মুছে দিতে যাচ্ছি, এটার কাজ শেষ। এক ভাই আমাকে কমেন্টে প্রশ্ন করেছেন, তিনি বলেছেন যে ভাই 2506, আচ্ছা 2506টা পরে দেখে, আগে আরেকজনের একটা
কমেন্টের উত্তর দিয়ে দেই। সেটা হচ্ছে উনি বলছেন যে 1024 সংখ্যাটা তো পূর্ণবর্গ, এর বর্গমূল বের করছি কিভাবে, 2 বা 8, 32 বা 38 এরকম করে। উনি আমাকে বলছেন 1124, এটা কিভাবে করব স্যার, এইটা কিভাবে করব, এটা তো আপনার নিয়মে হচ্ছে না। উনি আমাকে দেখাইছেন এরকম যে এখানে 2 দিলাম, এখানে 8 দিলাম, তাহলে এই 11 তো বুঝতেই পারতেছেন 11-র বর্গমূল কত, 3 পয়েন্ট সামথিং, তাহলে 3 দিলাম, এখানেও তো 32 38 দিয়ে মিলবে না তো ভাই, এটা তো পূর্ণবর্গ সংখ্যাই না, এটা পূর্ণবর্গ সংখ্যাই না। কেন, এখন বলতে পারেন লাস্টে 24 তো থাকতে পারে, 18 স্কোয়ার 324, হ্যাঁ ম্যাচ করছে, কিন্তু ডিজিট সাম করেন, 4 আর 2 6 7 8, ডিজিট সাম আসছে 8, কিন্তু ডিজিট সাম আসবে হচ্ছে 1 4 7 8, এটা পূর্ণবর্গ সংখ্যাই না। তো পূর্ণবর্গ সংখ্যা না, এটা তো অমূলদ সংখ্যা, তাহলে এটা বর্গমূল করলে তো অসীম পর্যন্ত চলতে থাকবে ভাইয়া, ঠিক আছে, মূল নিয়মে করতে হবে, এটা মূল নিয়মে বর্গমূল করতে হবে। আমি আপনাদের জন্য একটা সাজেশন দিব, সেটা হচ্ছে আপনারা ক্লাস 7 এবং ক্লাস 8-এর বই, মানে মূল গণিত বই এবং গাইডও কিনবেন, মূল গণিত বই প্লাস গাইড, ওখানে দেখবেন ছোট ছোট বেসিক বিষয়গুলো ওখানে সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া আছে, অনেক এক্সাম্পল সহ, ঠিক আছে। একটু বই পড়তে হবে ভাই, একজন আমার উপর যদি আপনি 100% ডিপেন্ডেন্ট হয়ে যান, তাহলে আমি আপনাকে শেখাতে পারবো না, কিছু মনে করেন না এই কথার জন্য, কারণ আপনাকে আমার চেয়ে বেশি খাটতে হবে যদি আপনি গণিতটা শিখতে চান, ঠিক আছে। 7 এবং 8-এর বইটা আপনি কিনে নেবেন গাইড সহ, দেখবেন ওইখানে ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর জিনিস যেগুলো বেসিক দরকার আপনার, সেইগুলো ওখানে দেওয়া আছে। আমি তো ক্লাসে আলোচনা করবোই, সাথে আপনি যখন পড়বেন জিনিসটা আরও বেশি ফলপ্রসূ হবে, ওকে। আচ্ছা, এখন দেখেন যে আমাদের আজকের যে পড়ালেখার বিষয়বস্তু, তার জন্য আমাদের মূল নিয়মে বর্গমূল নির্ণয় শিখতে হবে, মূল নিয়মে বর্গমূল নির্ণয়। হ্যাঁ, আমরা এর আগে শর্টকাট শিখছি, আজকে শিখবো মূল নিয়ম। এই মূল নিয়মে বর্গমূল নির্ণয় করে আমরা কিছু অঙ্ক আমাদের বাদ আছে সেগুলো করব। আর একটা কথা আপনাদের একটু বলে রাখি, প্রথম পেজে আপনাদের যে শীটটা দিছিলাম বর্গ ও বর্গমূলের, সেই প্রথম পেজে দেখবেন অনেকগুলা ক্যালকুলেশনমূলক অঙ্ক আছে। ওই ক্যালকুলেশনমূলক অঙ্কগুলা যারা ক্যালকুলেশন একটু দুর্বল তাদের জন্য একটু সমস্যা হবে। তো আমি এর জন্য ওই অঙ্ক আমি ক্লাসে না করায় ওইটার জন্য সুন্দর, আজকে যেমন একটা রেকর্ডেড ভিডিও দিছি, ওরকম সুন্দর একটা রেকর্ডেড ভিডিও কালকে আমি আপনাদেরকে দুপুর 12টা হোক বা 4টা বা বিকাল 4টা 5টার মধ্যে আমি সুন্দর একটা ভিডিও তৈরি করে দিব ওইটার উপর, ওই যে অঙ্কগুলো সামনে আছে। হ্যাঁ, কারণ ওটা তো একটু সহজ টাইপের, যদিও অনেকের কাছে কঠিন, আমি সুন্দর করে ওটা করে দিব, ওটা আমি রেখে দিচ্ছি। আর বাকি যেগুলো ক্লাসে আলোচনা করা দরকার, একটু জটিল বা অনেকের কাছে ঝামেলা মনে হয়, সেগুলো আজকে করব। এবং 5 নাম্বার লেকচারে যাই আজকে আপনাদের দারুণ একটা জিনিস শেখাবো, সেটা হচ্ছে ভাজক সম্পর্কিত আমি আলোচনা করব। আপনারা যারা শীটটা পেয়ে গেছেন, পিডিএফটা পেয়ে গেছেন, তারা অবশ্য বুঝে গেছেন যে ওখানে লেখা আছে যে ভাজক নির্ণয়, জোড় ভাজক নির্ণয়, বিজোড় ভাজক নির্ণয়, ভাজকগুলোর সমষ্টি, ভাজকগুলোর গুণফল, এরকম কিছু টপিক আমি দিয়ে রাখছি, খুবই দারুণ। হ্যাঁ, আচ্ছা, তো আমরা মূল নিয়মে বর্গমূল নির্ণয়টা শিখে নিই, কারণ এই মূল নিয়মের কোনো ব্যতিক্রম নাই, মানে যেখানেই যান শর্টকাট দিয়ে পার পাবেন না, মূল নিয়ম আপনাকে শিখেই শর্টকাট শিখতে হবে। তাহলে মূল নিয়মে বর্গমূল, এটা বইয়ে অসংখ্য এক্সাম্পল দেওয়া আছে 7-8-এর, আমি জাস্ট বোঝাই দিব, আপনি তারপর বই থেকে প্র্যাকটিস করবেন, সেখানেও সমস্যা হলে আমাকে বলবেন, আমি তো আছি, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন আমি সহজ একটা এক্সাম্পল নিচ্ছি, ধরেন 1024, এটার বর্গমূল কত আপনারা জানেন, এটার বর্গমূল 32। হ্যাঁ, আমরা এটা দিয়ে শুরু করব, কোনো সমস্যা নাই। এখন এটার বর্গমূল যদি মূল নিয়মে করতে, মূল নিয়মে না জানলে কিন্তু কিছু অঙ্ক আছে আসলেই পারবেন না, ঠিক আছে, মূল নিয়মটা জানতে হবে। তো এটার বর্গমূল করব, বর্গমূল করার নিয়ম হচ্ছে এরকম, এখানে একটা দাগ দিবেন, তারপরে এই পাশ থেকে জোড়া করে আসবেন, এই পাশ থেকে এইদিকে, তাহলে এই এক জোড়া, এই এক জোড়া। এখন অনেকে বলে যে জোড়া তো নাও হতে পারে, ধরেন 961, তাহলে এই পাশ থেকে জোড়া করবেন। যদি জোড়া আপনার বানানোর ইচ্ছাই থাকে তাহলে এই সামনে একটা 0 দিয়ে জোড়া করবেন, সামনে 0 আসলে সংখ্যার কোনো সমস্যা নেই। এখন এরকম জোড়া করলাম, এবার একটা দাগ দিলাম। এইবার প্রথম কাজ হচ্ছে এই 10-এর বর্গমূল বের করা, 10-এর বর্গমূল, প্রথম জোড়ার বর্গমূল। বা আপনি এরকম করেন 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার, এরকম 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার করতে করতে কার ফলাফল এর কাছাকাছি যায় সেটাই এখানে বসবে, সহজে বোঝেন। তার মানে 3 স্কোয়ার কত হয়, 9, এর কাছাকাছি। কিন্তু 4 স্কোয়ার নিলে কি হয়ে যায়, 16, এটা পার হয়ে যাচ্ছে। এই জোড়া পার হবে না, এই জোড়ার সমান বা এই জোড়ার কাছাকাছি যেতে হবে, যার বর্গ করে হয় সেটাই আমাদের কাজ, ওকে। তাহলে 3 স্কোয়ার নিলে কত হয়, 9, 4 স্কোয়ার নিলে 16, তাহলে 4 নেওয়া যাবে না, নিতে হবে 3, তাহলে 3 স্কোয়ার, এই যা সেই 3 বসাই দিলাম। আর 3 স্কোয়ার কত বলছি, 9, এখানে সেই 9 বসালাম। এবার এখান থেকে বিয়োগ করেন, 1 বিয়োগফল। এবার বর্গমূলের ক্ষেত্রে কি করতে হয় জানেন, বিয়োগ করার ক্ষেত্রে যেমন একটা একটা নামাতে হয়, বর্গমূলের ক্ষেত্রে জোড়া জোড়া নামাতে হয়, এই জন্য জোড়া করছিলাম। তাহলে 24 নামায় দেন এখানে,
এবার এখানে টান দিবেন, এখানে যা লিখছেন তার দ্বিগুণ এখানে লিখবেন। তাহলে এখানে লিখছেন 3, এখানে লিখবেন 3-এর দ্বিগুণ 6। ওকে, এইবার কাজ হচ্ছে, এই কাজটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, মনে থাকে না অনেকের। এইবার কাজ হচ্ছে এখানে 1 থেকে 9 পর্যন্ত, এখানে 1 থেকে 9 পর্যন্ত এমন একটা সংখ্যা বসাতে হবে যে সংখ্যা দিয়ে আবার এটাকে গুণ করে এটা বানাতে হবে বা এর কাছাকাছি যেতে হবে। সহজে বোঝেন, এইখানে 1 থেকে 9 পর্যন্ত এমন একটা সংখ্যা বসাতে হবে, এখানে যেটা বসাবো সেইটা দিয়েই আবার এটাকে গুণ। যদি এখানে 2 বসাই তাহলে এখানে কত হবে 62, সেই 62কে আবার 2 দিয়েই গুণ। যদি এখানে আমি 3 বসাই তাহলে এখানে 63 হবে, সেই 63কে আবার 3 দিয়েই গুণ। তার মানে কি হলো ঘটনাটা, এখানে আমরা এমন একটা ডিজিট বসাবো, যা বসাবো সেইটা দিয়ে আবার পুরোটাকে গুণ করে এইটার কাছাকাছি যাব। তাহলে প্রথমে 1 বসান, বুঝতেই পারতেছেন 1 বসানো মানে 61, আর 61কে এই 1 দিয়ে গুণ হলে 61 হয়, এটার কাছাকাছি যাচ্ছে না। তাহলে 2 বসান, 62, তাহলে 62 হয়েছে। তাহলে এবার কত দিয়ে এটাকে গুণ করব, এই 2 দিয়েই গুণ। তাহলে 62কে 2 দিয়ে গুণ করলে 62 দুগুণী 124, এই মিলে গেল, ঠিক আছে। আর এখানে যেটা বসালেন না ওই জিনিসটা এখন এখানে বসাই দিবেন। তার মানে এই বর্গমূলটা হচ্ছে 32। এই হচ্ছে নিয়ম, একদম সিম্পল, ঠিক আছে। এই কাজটা করতে হবে। তাহলে আমরা আরেকটা এক্সাম্পল দেখি। ধরেন 2809 এর বর্গমূল কত? তাহলে আমরা কি করব, এই 2809কে আমরা এখন জোড়া জোড়া করব। তাহলে 0 একটা জোড়া, 28 একটা জোড়া, এই পাশে টান দেন। এবার দেখেন কার স্কোয়ার করলে 28-এর কাছে যায়, 5 স্কোয়ার 25, এগুলো খুব ফ্রিকোয়েন্টলি আপনি পারবেন। 5 স্কোয়ার 25, তাহলে এখানে বসাই দেন, আর 5 স্কোয়ার 25 এখানে বসালাম, কত থাকলো 3। এবার জোড়া ধরে নামাই দেন, এবার এখানে টান দেন, 5 লিখছেন, 5-এর দ্বিগুণ 10। ওকে ফাইন। এবার এখানে একটা সংখ্যা বসবে। এখন বোঝাই যাচ্ছে এখানে যেহেতু 300, এখানে আমি যাই বসাই নিশ্চয়ই সেটা 101, 102, 103 এরকম হয়ে যাবে না? তার মানে 100-র ঘরে চলে যাবে এটা। তাহলে 100-র ঘরে গেলে 100কে নিশ্চয়ই 3 দিয়ে গুণ করলেই 300 হয়। এই কনসেপ্ট থেকেই কিন্তু বুঝতে পারবেন যে আসলে কত হতে পারে, ওই কনসেপ্টটা লাগবে। তাহলে এখানে কিছু বসলেই হয়ে যাবে 100 সামথিং, তাকে নিশ্চয়ই 3 দিয়ে গুণ না করলে তো 300-র ঘরে যাবে না। বোঝাই যাচ্ছে বিষয়টা। তার মানে এখানে 3 বসার পসিবিলিটি, বসাই দেখি। তাহলে 103, 103কে তাহলে কত দিয়ে গুণ, এই 3 দিয়েই আবার গুণ। 103 গুণ 3 বোঝা যাচ্ছে 309 হবে এখানে, 309 মিলে গেল। আচ্ছা, মিলে গেল মানে বর্গমূল হয়ে গেল। হ্যাঁ, তাহলে এই 3 এখন এখানে বসাই দেন, অর্থাৎ 53 হচ্ছে এখানে যা হলো সেটাই, এখানে যেটা আসবে সেটা হচ্ছে বর্গমূলের ফলাফল। ক্লিয়ার হয়েছে না বিষয়টা? এবার আমরা এইটার অ্যাপ্লিকেশন নিয়ে মানে কিছু অঙ্ক আসে সেটা দেখব। আচ্ছা, এবার দেখেন আপনাদের যে শিট ছিল সেই শিটে যাবেন হচ্ছে আপনারা কোশ্চেন নাম্বার হচ্ছে 50, কোশ্চেন নাম্বার 50। আমি 49 থেকে শুরু করব আজকে, 49 না 48 থেকে শুরু করব। 48 থেকে আমি করাবো হচ্ছে 54 পর্যন্ত। 55 নাম্বার অঙ্ক আমি কালকের ভিডিওতে থাকবে, কোনো সমস্যা নাই। 53, হ্যাঁ আপনারা উত্তর দিচ্ছেন অনেকেই, ধন্যবাদ। ওকে, এবার দেখেন তাহলে 48 নাম্বার কোশ্চেন থেকে করব। তা প্রথমে আমি 50 নাম্বার করাবো। প্রথমে 50 কি বলছে দেখেন, বলছে 7245 হতে 7245 হতে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে, কোন ক্ষুদ্রতম সংখ্যা, আমি লিখছি না, অল্প একটু লিখছি, ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে। তাহলে 7245 হতে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে, এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে। হ্যাঁ, অপশন দেওয়া থাকবে, সমস্যা নেই। তারপর আমরা দেখব তার মানে এইটা দ্বারা কি বোঝায়, যে 7245 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে। এর মানে বুঝে নিতে হবে এই সংখ্যা পূর্ণবর্গ নয়, এখানে কিছু বেশি আছে, আর ওই বেশিটাই কি করতে হবে, বিয়োগ করে দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কতটুক বেশি আছে, সেটাই আমাদের জানার বিষয়বস্তু, যে এখানে কতটুক বেশি আছে ওইটুকু তো বিয়োগ করব। তার জন্য বর্গমূল করলেই লাস্টে যে মানে ভাগশেষ বলি আমরা যেটাকে, ওইটুকুই হচ্ছে কি হবে, ওইটুকুই এক্সট্রা আছে বলেই তো ভাগশেষ কখন থাকে, যখন জিনিসটা ওখানে এক্সট্রা থাকে, ওইটুকুই আমাদের আইডেন্টিফাই করতে হবে। তাহলে এটার বর্গমূল করি 7245, তাহলে এইটা এক জোড়া, এটা এক জোড়া, রাইট। এবার এটার কাছাকাছি যেতে হলে 72-এর কাছাকাছি যেতে হলে 8 8 64, 9 9 হয়ে যায় 81, তাহলে 9 নেওয়া যাবে না, নিতে হবে 8 8 64। তাহলে থাকলো কত, 72, 8 থাকলো। এবার জোড়া নামাই নেন,
এখানে আছে 8, তাহলে 8-এর দ্বিগুণ 16। এখন বুঝতেই পারছেন এখানে কিছু বসালেই ঘটনাটা সংখ্যাটা চলে যাবে 160-এর ঘরে। যাই বসান 161 হবে, 162 হবে, তাই না? তো 160-এর ঘরে যদি যায় আমার হতে হবে 800। তাহলে 160-কে কত দিয়ে গুণ করলে 800 হয়? 5 16-তে 80। এখন বলেন যে 5 আপনি কী করে বুঝলেন? আপনি 2 দিয়ে করেন তো, 2 দিয়ে হবে 320। 320 তো না, 3 দিয়ে 3 16-তে 48, 480। বোঝাই যাচ্ছে যে 5-এর ঘরে যেতে হবে, কারণ 5 16-তে 80 মানে 800 হয়। এই 800-র ঘরে তো, তার মানে এখানে 5 বসাতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে যদি 5 বসাই, তাহলে এখানে 5 বসাই, তাহলে 5 দিয়ে আবার গুণ, তাহলে 5 দিয়ে এটাকে গুণ করেন। 5 5 25-এর 5 হাতে 2, 5 6 30 আর 2 32-এর 2 হাতে 3, 5 একে 5 আর 3 8, কত থাকলো? 45 থেকে 25 গেলে 20। এই 5 এখন এখানে আমরা বসাই দিলাম। ওটা আমাদের কনসার্ন না, আমাদের কনসার্ন হলো এই যে লাস্টে 20 থেকে গেল। আচ্ছা বলেন তো এখানে কত আসছে? 825। তার মানে এই জায়গাতে যদি 825 আসতো তাহলে কিন্তু মিলে যেত, মানে বর্গমূল হয়ে যেত। আর বর্গমূল পূর্ণ সংখ্যায় বেড়ে যাওয়া মানেই কি? ওইটা কি পূর্ণবর্গ সংখ্যা হয়ে যেত না? এখানে যদি কিছু না থাকতো, এখানে কিছু না থাকা মানেই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাওয়া, তাই না? তাহলে এখানে এই 20 এক্সট্রা ছিল, এখানে বেশি ছিল বলেই কিন্তু এখানে সেই এক্সট্রাটা নেমে গেছে। তার মানে ওই জায়গা থেকে এই 20 যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে আমাদের কি হয়ে যাবে? এই সংখ্যাটা পূর্ণবর্গ হয়ে যাবে। তার মানে আমাদের বাদ দিতে হবে কত? 20। বোঝা গেছে কি বিষয়টা? তাহলে এখান থেকে 20, আমাদের উত্তর কিন্তু 20। তাহলে এই 20 যদি বাদ দিই তাহলে কত হয় আমরা দেখে নিতে পারি। তাহলে 20 বাদ দিলে হবে হচ্ছে 72 25। দেখেন 25 আছে লাস্টে, আর 72 মানে হচ্ছে 8 গুণ 9। কেবল শেখায় আসছে আপনাদেরকে, লাস্টে 25 থাকবে, দুইটা ক্রমিক সংখ্যার গুণফল হবে। দেখেন ম্যাচ করে যাচ্ছে সব কিছু, তাই না? আচ্ছা, এবার দেখেন, এবার পরবর্তী অঙ্কটা, বিয়োগেরটা দেখলাম, এবার যোগ। এবার কি বলছে? আচ্ছা 51 নাম্বার আপনারা নিজেরা করবেন বাসায়, ঠিক আছে? নিজেরা করবেন, সমস্যা নেই। 52 নাম্বার দেখেন, 52তে বলছে 6 5 5 8 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণ বর্গ হবে। এটা এখন হচ্ছে এই এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। আগে বলছিলাম ওই সংখ্যার সাথে কত বিয়োগ করলে। আচ্ছা এর মানে কি বলেন তো? এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে, এর মানে হচ্ছে এটা পূর্ণবর্গ না। এর সাথে কিছু যোগ করতে হবে, মানে এখানে কিছু ঘাটতি আছে আর আগেরটায় কিছু বাড়তি ছিল। বুঝেন? কিন্তু আগের অঙ্কে কিছু বাড়তি ছিল, সেটা বিয়োগ করতে হয়েছে, আর এখানে কিছু ঘাটতি আছে, সেটা যোগ করতে হবে। বোঝা গেছে না বিষয়টা? তো একই জিনিস। তাহলে আমরা কি বর্গমূল করব? 6 5 5 8 জোড়া জোড়া করে ফেললাম। 8 8 64 থাকলো 1, জোড়া নামাই নিলাম। 8-এর দ্বিগুণ 16। এখন মনোযোগ দিয়েন, এখানে আমি যদি 1 বসাই তাহলে 161। এখন 1 বসালেও কিন্তু এখানে পার হয়ে যাচ্ছে। আমাদের যখন যোগ করতে বলবে তখন আমাদের কাজই হলো এইটাকে পার করে দেওয়া, এটাকে জাস্ট পার করে দিতে হবে। কেন পার করে দিতে হবে আমি বলছি, সমস্যা নাই। তাহলে এখানে 1 বসালাম, তাহলে এখানে 1 বসালে কত দিয়ে গুণ করব? ওই 1 দিয়েই গুণ। তাহলে 161কে যদি 1 দিয়ে গুণ করি হয় 161। এখন 158 থেকে 161 বিয়োগ করলে কত হবে? -3। এই এটা কিন্তু ছোট সংখ্যা, এটা বড় সংখ্যা। ছোট থেকে বড় বিয়োগ করলে মাইনাস হয়, আবার এরকম গুণ করেন, বিয়োগ করেন না যে 8 থেকে 1 বিয়োগ হলে 7, তাহলে কিন্তু অঙ্ক ওখানেই শেষ। বোঝা গেছে? -3। তার মানে হলো এখানে মাইনাস আসার অর্থ হলো এখানে যে ঘাটতি ছিল সেই ঘাটতি হলো 3। কেন -3 আসছে দেখেন, কারণ এখানে 158 না, কিন্তু এখানে ম্যাচ করে যেত কখন? এর নিচে 161 আসছে, এখানে যদি 161 থাকতো তাহলে ম্যাচ করে যেত না। আর ম্যাচ করলে কী হয়ে যেত? পূর্ণবর্গ সংখ্যা হয়ে যেত। আর এই ম্যাচ করার জন্যই এখানে ঘাটতি ছিল 3, এখানে ঘাটতি থাকা মানেই তো এখানে ঘাটতি থাকা। তাহলে আমরা কি করব জানেন? যখন যোগ করার কথা বলবে তখন আমরা জাস্ট এই সংখ্যাটাকে জাস্ট পার করে দিয়ে এখানে মাইনাস ফলাফল আসবে। মাইনাস আসার অর্থ হচ্ছে এখানে ঘাটতি ছিল। তাহলে কত ঘাটতি ছিল? -3 না, কিন্তু 3। আর যেটা ঘাটতি ছিল সেটা কি করব? যোগ করব। তার মানে আমরা এই সংখ্যার সাথে এই 3 যোগ করতে হবে। তাহলে অ্যান্সার হচ্ছে 3 যোগ করতে হবে। 3 যোগ করতে হবে, ব্যাস। আশা করি বুঝতে পারছেন। এইবার দেখেন সবাই 48 49, 48 49, তারপরে আমরা আর 3টা অঙ্ক করে এই চ্যাপ্টার ক্লোজড করব। 48 49, 48 নাম্বার কোশ্চেন দেখেন, খুব মজার একটা কোশ্চেন। 48 নাম্বারের কোশ্চেনে বলছে 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কোনটি? 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। আবার ভুল করে 1 নাম্বার অপশন মারে দিয়েন না।
4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা হলো 4টা 9, কিন্তু এটা কি পূর্ণবর্গ? এইটা যদি পূর্ণবর্গ হয় তাহলে এটাই উত্তর, কিন্তু অঙ্কে বলছে 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, মানে 4 অঙ্ক বিশিষ্ট হতে হবে এবং বৃহত্তম পূর্ণবর্গ হতে হবে। এটা 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা, এটা কিন্তু পূর্ণবর্গ না। তার মানে নিশ্চয়ই সেই সংখ্যাটা এর চেয়ে বড় না, এর চেয়ে ছোট। তার মানে এখানে এর থেকে কিছু বিয়োগ করতে হবে, তাই কি না? এখান থেকে কিছু বিয়োগ করলে সেই সংখ্যাটা আমরা পাবো। তাহলে আমাদের কি করতে হবে? এটার বর্গমূল বের করতে হবে। জোড়া জোড়া করেন। 9 9 81, 10 নিলে 100 হয়ে যায়, যে 9 9 81। তাহলে এখানে কত থাকছে? 18। এটা নামায় নেন। এটা 9 9 দুগুণে 18, এখানে 9 দিয়ে ম্যাচ করবে। বলতে পারেন কি করে বুঝলেন? কারণ এটা আমি বুঝে গেছি, কারণটা একটু পরে আপনাদের এক্সপ্লেইন করব যে কেন বুঝে গেছি। 9 বসালে 9 দিয়ে গুণ, এবার 9 9 81 1 হাতে 8, 8 9 72 আর 8 80 0 হাতে 8, 9 কে 9 আর 8 17। এবার এখানে বিয়োগ করেন তো কত হচ্ছে? 8 9 1 198। তার মানে এখানে 198 এক্সেস আছে। তাহলে কি করবেন জানেন? আর এখানে 9 বসাইছেন, এখানে 9 বসাই দেন। এই 198 এখান থেকে বিয়োগ করেন, তাহলে 9টা 9 4টা 9 থেকে 198 বিয়োগ করব। তাহলে এখানে 1 0 8 9, এই সেই 4 অঙ্ক বিশিষ্ট সর্বোচ্চ সংখ্যা যা পূর্ণবর্গ 9801। এখন প্রশ্ন হচ্ছে, আমি তো এভাবে করবই না, এটা হচ্ছে মূল বিষয়টা। এভাবে করব না, যার কনসেপ্ট ভালো আছে সে অন্য নিয়মে করবে। কিভাবে দেখেন? সে উল্টাভাবে আসবে। কেন? কারণ 4 অঙ্ক বিশিষ্ট এই যে 4 অঙ্ক বিশিষ্ট, মাথায় রাখবেন, এই সংখ্যার বর্গমূলে 2 অঙ্ক আসবে। 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যার বর্গমূলে 2 অঙ্ক আসবে, ঠিক আছে? যেহেতু এটা 4 অঙ্কের সবচেয়ে বড়, এর বর্গমূলে 2 অঙ্ক আসবে। যেমন যদি 10,000 হয়, আপনারা সবাই জানেন এর বর্গমূল হবে 100। এখানে অঙ্ক ছিল হচ্ছে কয়টা? 2 4 5টা, তাহলে আসছে কয়টা? 3টা। এখন যদি এরকম হয়, ধরেন 100, এখানে 3টা, তাহলে কত? 2টা। এখন প্রশ্ন হচ্ছে, 4টা অঙ্ক থাকলে তার বর্গমূলে কয়টা আসবে? 2টা। অর্ধেক সংখ্যক, ঠিক আছে? অর্ধেক সংখ্যক। আমি আরেকবার একটু ক্লিয়ার করবো এখানে। আচ্ছা, আগে একটু বোঝেন। তাহলে এইটা যেহেতু 4 অঙ্কের সর্বোচ্চ সংখ্যা চাচ্ছে আমাদের, মনোযোগ দিন, আমাদের 4 অঙ্কের সর্বোচ্চ বর্গ সংখ্যা চাচ্ছে, তাহলে তার বর্গমূলে 2 অঙ্কের সর্বোচ্চ সংখ্যা নিতে হবে, 2 অঙ্কের। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে 2 অঙ্কের সর্বোচ্চ সংখ্যা 99, আর এর বর্গ করলেই আমরা পেয়ে যাব এই যেটা চাচ্ছে সেটা। তাহলে 99 স্কোয়ার করে দেখেন, 9 9 81, 9 9 81, 9 9 81, 81 দুগুণে 162, এই ঘর বাদ দিয়ে যোগ 162, 1 8 2 10 0 হাতে 1 6 1 7 1 8 8 1 9, এই দেখেন পেয়ে গেছি। 4 অঙ্কের সর্বোচ্চ সংখ্যা চাইছে না, এই জন্য বর্গমূলে 2 অঙ্কের সর্বোচ্চ সংখ্যা নিলেই হবে। যদি আপনাকে বলতো 6 অঙ্কের সর্বোচ্চ সংখ্যা কত পূর্ণবর্গ, তাহলে আপনি 3 অঙ্কের সর্বোচ্চ সংখ্যার বর্গমূলের বর্গ বের করলে হতো, মানে 999 করলেই হয়ে যেত। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে এটা উল্টা প্রসেসে আসা। এবার পরের অঙ্কটা দেখেন কি বলছে। পরের অঙ্কটা বলছে 4 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কত। এখন 4 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা তো 1000, কিন্তু বলছে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। এর জন্য আপনাকে একই জিনিস, তার মানে এইটা তো 4 অঙ্কের ক্ষুদ্রতম কিন্তু পূর্ণবর্গ না, তাহলে 4 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যাটা নিশ্চয়ই এর চেয়ে একটু বড়, অর্থাৎ এখানে কিছু যোগ করতে হবে। তার মানে আমরা এটার বর্গমূল করব। কত হচ্ছে? জোড়া জোড়া করি। 10-এর জন্য নিব 3, 3 স্কোয়ার 9 থাকলো 1, 2টা শূন্য নামাই নিয়ে আসলাম। এবার এখানে 3 লিখছি, এখানে তাহলে কত লিখবো? 3 দ্বিগুণ 6। এবার এখানে 1 বসালে 61, কিন্তু বলছি যোগ করার ক্ষেত্রে এখানে পার করে দিতে হবে, এই জন্য 2 বসাবেন। 2 বসায় 2 দিয়ে 62কে গুণ 124। এবার বিয়োগ করলে 100 থেকে 124 গেলে -24, তার মানে এখানে 24 কম ছিল, তাহলে 1000-এর সাথে 24 যোগ করে দেন, তার মানে 1000 + 24 = 1024। তার মানে 4 অঙ্ক বিশিষ্ট সর্বনিম্ন পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 1024। বোঝা গেছে বিষয়টা? আর আপনি এমনিই বুঝতে পারতেছেন যে 30 স্কোয়ার যেহেতু 900, এটা কি 4 অঙ্কে আসছে এখনো? না, কিন্তু 4 অঙ্কের কাছে চলে গেছে। 900-র পরেই তো 1000-এর ঘর শুরু হবে। তাহলে নিশ্চয়ই বুঝে গেছেন, হয় 31-এ যায় ঠেকবে, না হলে 32-এ যায় ঠেকবে। 31 মানে হলো 961, তাহলে 32-এ যায় ঠেকবে। 32-এর স্কোয়ার করলেও আপনি এটা পেয়ে যাবেন। এইভাবেও করতে পারেন। বোঝা গেছে বিষয়টা? এবার দেখেন হচ্ছে 53-54, এটা করেই আমরা আজকের মতো এই চ্যাপ্টারের সমাপ্তি টানবো। আর একটু স্লো গেলে ভালো হয়।
ওকে, কোনো সমস্যা নাই। আপনি যে লিখছেন যে 4টা 9-এর যোগফল কত হয়, ভাই 4টা 9 তো পূর্ণবর্গ না, আপনি যোগ কেন করতেছেন? আমি তো বললামই 4টা 9 তো পূর্ণবর্গ না। 4 অঙ্কের সর্বোচ্চ সংখ্যা 4টা 9, কিন্তু এটা তো পূর্ণবর্গ না, তাহলে ওটা যোগফল তো ম্যাচ করবে না। সমস্যা নাই, ওটা 4 অঙ্কের সর্বোচ্চ সংখ্যা, কিন্তু আমাদের চাইছে 4 অঙ্কের সর্বোচ্চ পূর্ণবর্গ সংখ্যা। তার জন্য 2 অঙ্কের সর্বোচ্চ সংখ্যার বর্গ করলেই পাওয়া যাবে, কোনো সমস্যা নেই। একটু বাসায় ভাববেন, দেখবেন পেয়ে যাবেন আপনার উত্তরটা। আচ্ছা, এবার দেখেন 53 নাম্বার 53, খুব গুরুত্বপূর্ণ। কি বলছে? 20,740 জন, 20,740 জন সৈন্যকে বর্গাকারে সাজাতে গিয়ে 4 জন অতিরিক্ত হয়। এই সৈন্যগুলোকে বর্গাকারে সাজাতে গিয়ে, খুব গুরুত্বপূর্ণ, বর্গাকারে সাজাতে গিয়ে 4 জন অতিরিক্ত, 4 জন অতিরিক্ত হয়। বলছে প্রতি সারিতে সৈন্য সংখ্যা কত ছিল? অপশন লাগবে এবার, কারণ শর্টকাটে শিখাবো আবার মূল নিয়মেও শিখাবো। এটা প্রিলি রিটেন 2 জায়গার জন্য ইম্পর্টেন্ট। 136, 4 নাম্বার হচ্ছে 140। এতজন সৈন্যকে বর্গাকারে সাজাতে গিয়ে, আচ্ছা সৈন্যদেরকে বর্গাকারে সাজানোর শর্ত কি আগে এটা বোঝেন। সৈন্যদেরকে বর্গাকারে সাজানোর শর্তটা বোঝেন আগে, যে সৈন্যদেরকে কিভাবে সাজালে বর্গ হবে। ধরেন 25 জন সৈন্য আছে, এই সৈন্য সংখ্যা দিয়ে বর্গাকার মানে ওদেরকে লাইনে দাঁড় করালে একটা বর্গক্ষেত্রের মতো দেখা যাবে। বর্গক্ষেত্রের মতো দেখা যাবে মানে 4 বাহু কি হবে? সমান হবে। এটা তখনই পসিবল যদি ওই সৈন্যর সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হয়, নাহলে জীবনেও হবে না। তাহলে সৈন্যদেরকে বর্গাকারে সাজানো তখনই পসিবল যখন ওই সৈন্যদের সংখ্যা পূর্ণবর্গ হয়। যেমন আপনি 30 জনকে নিয়ে বর্গ বানাতে গেছেন, পারবেন না, দেখবেন যে এক পাশে বড় হয়ে গেছে, এক পাশে ছোট হয়ে গেছে। বোঝা গেছে বিষয়টা? এখন প্রশ্ন হচ্ছে যে এই ধরেন আপনার কাছে 25 জন সৈন্য আছে, এদেরকে সাজালে পরে বর্গ হবে কেন? 25 একটা পূর্ণবর্গ সংখ্যা, এবং প্রতি লাইনে কয়জন হবে সেটা হলো এর বর্গমূল। এই সৈন্য সংখ্যার বর্গমূলই হলো প্রতি লাইনে, প্রতি সারিতে, প্রতি কলামে, মানে প্রতি সারিতে এবং প্রতি কলামে কতজন আছে। বোঝা গেছে বিষয়টা? তার মানে যদি 49 জন সৈন্য থাকে এবং সেটা নিয়ে যদি বর্গাকারে সাজান, তাহলে প্রতি লাইনে হবে এর বর্গমূল 7 জন। এই কনসেপ্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 49 জনকে যদি বর্গাকারে সাজান, দেখবেন প্রতি লাইনে এদিকে 7 জন, এদিকে 7 জন, সব দিকে প্রত্যেক লাইনে 7 জন করে, সারি কলাম প্রত্যেক জায়গাতে। ঠিক আছে, এবার দেখেন তাহলে যদি 144 জন সৈন্য হয়, তাহলে প্রতি লাইনে হবে হচ্ছে বর্গাকার সাজালে 12 জন। আশা করি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। এখন এখানে কি বলছে? এখানে বলছে যে 20,740 জন সৈন্যকে বর্গাকারে সাজাতে গিয়ে 4 জন অতিরিক্ত হয়। মানে সাজাতে কিন্তু আপনি বর্গাকারে গেছেন, মানে আপনি বর্গাকারেই সাজাবেন, কিন্তু যাই দেখতেছেন 4 জন অতিরিক্ত। তাইলে আপনার কাজ হচ্ছে যে 4 জন অতিরিক্ত ওদেরকে বলবেন যে ভাই তোমরা সরে যাও, কারণ আমার বর্গাকারে সাজানো দরকার। তাহলে বর্গ নষ্ট করা যাবে না, যারা বেশি হয়ে গেছে তাদেরকে সরাই দিতে হবে। তার মানে প্রথম কাজ হচ্ছে এখান থেকে ওই 4 জন বাদ দিয়ে দেওয়া, কারণ ওই 4 জন বাদ না দিলে বর্গ হচ্ছে না। এই জন্য আমরা কি করব? 20,740 থেকে 4 জন বাদ দিব, তাহলে হবে 20,736। ইয়েস, এই যে যদি তার মানে ওই 4 জন না থাকলে যে সংখ্যাটা আসলো, এই সংখ্যাটা কিন্তু বর্গাকার সাজানো যাবে। আর প্রতি লাইনে তাহলে শূন্য হবে এর বর্গমূল, এই জন্য এর বর্গমূল বের করতে হবে। আর অপশনে কিন্তু এর বর্গমূলই দেওয়া আছে, প্রতি সারিতে শূন্য মানেই হলো এর বর্গমূল। তাহলে অপশনে কি দেওয়া আছে? এর বর্গমূলই দেওয়া আছে। এবার অপশন টেস্ট মারেন কিভাবে? লাস্টে 6 থাকলে 4 বা 6, মনে করেন 4 বা 6, লাস্টে 6 থাকলে পূর্ণবর্গ সংখ্যা শেষে 6 থাকলে লাস্টে 4ও হতে পারে, 6ও হতে পারে। তাহলে দেখেন কোথায় লাস্টে 4 আর 6 আছে, তাহলে 144 আর 136। তাহলে উত্তর হয় 144 না হলে 136। এইবার আপনার কাজ হচ্ছে হয় এইজনকে বর্গ করা, না হলে এইজনকে বর্গ করে টেস্ট করে নেওয়া। এই 136কে বর্গ 144কে করি যান। 144-এর বর্গ 14 স্কোয়ার কত হয় বলেন? 196, 4 স্কোয়ার 16। ঠিক আছে, এবার 14 দিয়ে 4কে গুণ, 4 14-তে 56, 56 দুগুণী 112। এই ঘর কেটে দিয়ে 112 এখানে বসান। এবার যোগ করেন 6, 3, 7, 0, 2। এই দেখেন মিলে গেছে 20,336। তার মানে বুঝে গেছি 144 উত্তর। ক্লিয়ার? আর যদি এইটা অপশন টেস্ট না করেন তাহলে কি করবেন? এটার বর্গমূল বের করবেন, মূল নিয়মে যেটা শিখাই আসলাম আগে। বুঝতে পারছেন কিনা বলেন তো? একটু ক্লিয়ার হলো কিনা একটু বলেন প্লিজ। অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ। বুঝতে পারছেন সবাই? অনেকে উত্তর দিয়ে দিচ্ছেন।
ক্লাস 7-এর ম্যাথ, জি ভাইয়া ক্লাস 7-এর ম্যাথ। আর ক্লাস 7-এর ম্যাথ আপনি জানেন অবশ্যই যে 9, 10, 7 থেকে 6 থেকে 7 পর্যন্ত আপনার বিসিএস পরীক্ষা, 10 পর্যন্তই বিসিএস পরীক্ষার অঙ্ক সাধারণত, ইন্টারমিডিয়েটের 2-1টা চ্যাপ্টার বাদে। আচ্ছা বুঝতে পারছেন অনেকেই, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আচ্ছা তাহলে আপনাদের একটা হোমওয়ার্ক দিয়ে দেই। হোমওয়ার্কটা হচ্ছে 53 নাম্বার, কি সরি 54 নাম্বার। আমি বলে দিচ্ছি, 4000 এতজন সৈন্যকে থেকে কমপক্ষে কতজন সরিয়ে নিলে, এখান থেকে কমপক্ষে কতজন সরিয়ে নিলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। তার মানে এখান থেকে কতজন সরাই দিতে হবে, এর মানে হলো এখান থেকে কতজন বিয়োগ করতে হবে, তাহলে বর্গাকার হবে। তার মানে ওই যে অঙ্কটা, এখান থেকে কত বিয়োগ করলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, বর্গমূল বের করে লাস্টে যে এক্সট্রা থাকবে ওইটাই উত্তর। এই কাজটা করবেন, আশা করি বুঝতে পারছেন। এবার আমরা আমাদের আজকের লেকচার 5-এ প্রবেশ করব। খুব গুরুত্বপূর্ণ লেকচার, মনোযোগ দিয়ে বুঝবেন। লেকচার 5-এর শুরুতে আমি আপনাদের পড়াবো হচ্ছে গুণনীয়ক বা ভাজক, ভাজক সংখ্যা, ভাজক বা গুণনীয়ক নির্ণয়। খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, এখান থেকে পরীক্ষাতে মাঝে মাঝেই প্রশ্ন এসে থাকে, ভাজক বা গুণনীয়ক নির্ণয়। ব্যাংকের পরীক্ষাতে প্রচুর প্রশ্ন আসে এখান থেকে, ঠিক আছে, বিসিএসেও মেবি 2বার আসছে, মেবি 2বার। হ্যাঁ, তো আজকে আপনাদের একটা দারুণ জিনিস এখান থেকে ক্লিয়ার হবে, সেই জিনিসটা আপনারা ক্লাস শেষ পর্যন্ত দেখলে পারে বুঝতে পারবেন ভালোভাবে। আচ্ছা আমরা শুরু করি। তো ভাজক বা গুণনীয়ক, অনেকে মনে করে ভাজকও যা গুণনীয়কও তাই, এই কনসেপ্টটা একটু ভুল আছে। সব সময় এক না, কিন্তু মাঝে মাঝে ভাজক আর গুণনীয়ক একই বোঝায়। এখন প্রশ্ন হচ্ছে ভাজক কী জিনিস, গুণনীয়ক কী জিনিস, আগে আমরা এটা বুঝি। ধরেন আপনারা সবাই পড়ছেন, দেখবেন পাটিগণিতে পড়ছেন, ধরেন আমি 50কে ভাগ করব 8 দিয়ে, 50কে ভাগ করব 8 দিয়ে, তাহলে 50কে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে কয়বার যায়, 6 8 48, থাকলো 2। আপনারা সবাই জানেন যাকে ভাগ করা হয় তাকে বলে ভাজ্য, এটাকে বলে ভাজ্য, ঠিক আছে। আর এই ফলাফলকে বলে ভাগফল, এটাকে বলে ভাগশেষ, আর এটাকে বলে ভাজক। মনোযোগ দিন, এটাকে বলে ভাজক। এবং পাটিগণিতের সূত্রে আছে কি জানেন, যে ভাজ্য ইজ ইকুয়াল টু, এই ভাজ্য ইজ ইকুয়াল টু ভাজক ইনটু ভাগফল প্লাস ভাগশেষ। এটা পাটিগণিতের সূত্র এবং সংখ্যায়নে আমাদের এটার একটা অ্যাপ্লিকেশন আছে, আমি নিজেই দেখাবো, কোনো সমস্যা নাই। আচ্ছা সরি, দশমিকের বর্গমূল ওই ভিডিওতে আমি একটা দিয়ে দিব, কোনো সমস্যা নাই। আর আপনাদের আগেই বলছি আপনারা ক্লাস 7-এর বইটা নিজে নিজে আগে প্র্যাকটিস করবেন, হ্যাঁ, কারণ এই ছোটোখাটো জিনিসগুলো আপনাদেরকে নিজেকে প্র্যাকটিস করতে হবে, সেখানে আটকে গেলে আমি দেখাই দিব, কোনো সমস্যা নাই। তারপরে ওখানে একটা ভিডিওতে আমি একটা অঙ্ক করে দিব, সমস্যা নাই, কালকে যে ভিডিওটা দিব। তাহলে ভাজ্য, এই ভাজ্য এই জিনিসটা আমরা কীভাবে পাবো, মনোযোগ দিন। এটা কি ভাগফল না, এই ভাগফল এইটাকে এটার সাথে গুণ করেন, 6 গুণ 8 48, তার সাথে এটা যোগ করেন 2 50, এই কথাটাই লেখা আছে। ভাজক গুণ ভাগফল মানে এইটা গুণ এইটা, এই যে ভাজক গুণ ভাগফল মানে এইটা গুণ এইটা, এই যে দেখেন 48 যোগ ভাগশেষ মানে 2, 48 সাথে 2 যোগ করলে হবে ভাজ্য মানে 50। এখন এটা তো ভাজক, কিন্তু প্রশ্ন হচ্ছে যদি ঘটনাটা এরকম হয়, 8 দিয়ে যদি আমি 48কে ভাগ করি তাহলে কয়বার যায়, 6 বার। এইবার ভাগশেষ কত, 0। মনোযোগ দিন, যখন এরকম ভাগ করে ভাগশেষ 0 হবে তখন এই ভাজকের নাম হলো গুণনীয়ক। কিন্তু এই ভাজকটার নাম কিন্তু গুণনীয়ক না, কারণ ভাগশেষ 0 না। তার মানে ভাজক এবং ভাগশেষের মধ্যে আমরা একটা বেসিক পার্থক্য খুঁজে পেলাম। কি পার্থক্য, যখন ভাগ করার পরে ভাগশেষ যখন 0 হবে তখন এই ভাজককে আমরা বলবো গুণনীয়ক। তার মানে ধরেন 72, তাহলে 72-এর ভাজক সংখ্যা বের করা পরীক্ষাতে আসছে, আমি দেখানোর আগে জাস্ট একটু থিওরি বলছি, হ্যাঁ। তাহলে 72কে কি 2 ভাগ করতে পারে, পারে, তাহলে এই 2 কিন্তু 72-এর কি গুণনীয়ক বা ভাজক। মানে সোজা কথা 72-এর গুণনীয়ক কে, গুণনীয়ক মানে এই 72-এর গুণনীয়ক মানে 72কে যারা ভাগ করতে পারে তারাই 72-এর গুণনীয়ক। আমি একটু কথাটা লিখে রাখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং আমি পড়াতে প্রবেশ করব। আচ্ছা, 72কে যারা ভাগ করতে পারে তারাই 72-এর
গুণনীয়ক। কিন্তু পরীক্ষায় কিন্তু তার মানে 72কে যারা যারা ভাগ করতে পারে, তাহলে 72কে 2 ভাগ করতে পারে, সুতরাং 2 72-এর গুণনীয়ক। 72কে 3 ভাগ করতে পারে, 3 24-এ 72, সুতরাং 3ও 72-এর গুণনীয়ক। 72কে 4 ভাগ করতে পারে, 6 ভাগ করতে পারে, 8 ভাগ করতে পারে, 9 ভাগ করতে পারে, 12 ভাগ করতে পারে, 18 ভাগ করতে পারে, 24 ভাগ করতে পারে, 36 ভাগ করতে পারে, 72 ভাগ করতে পারে, ভাইয়া একও 72কে ভাগ করতে পারে। তার মানে এরা সবাই 72-এর গুণনীয়ক। কিন্তু পরীক্ষায় গুণনীয়ক নির্ণয় আসেনি, পরীক্ষা আসছে 72-এর ভাজক কতটা, মানে 72কে কতজন ভাগ করতে পারে। এই প্রশ্নটা কিন্তু একটু সমস্যা, কারণ ভাজক তো যে কেউ হতে পারে। যখন ভাগশেষ 0 হবে তখন সেই ভাজককে গুণনীয়ক বলবো, কিন্তু পরীক্ষক ধরেই নিছে যে ভাগশেষ 0 ধরেই সে প্রশ্নটা করছে। তার মানে পরীক্ষায় আপনাকে ভাজক নির্ণয় আসুক আর গুণনীয়ক নির্ণয় আসুক, আপনি কিন্তু ওই যে কয়টা সংখ্যা একে ভাগ করতে পারে সেটাই বের করে দিতে হবে। মানে আমি বোঝাতে চাচ্ছি এটা একটা প্রচলিত নিয়ম, প্রচলিত ভুল বলবো। যেমন আমি যদি বলি যে আমি পানি খাই, এই কথাটা কিন্তু শুদ্ধ না। আমি পানি পান করি, কিন্তু আমরা বুঝি না, বিষয়টা কিন্তু বুঝে নেই, মেনে নিছি, তাই না? এরকম অনেক কিছুই আছে। যেমন আমি যদি বলি এই অঙ্কটা করো তো, এই কথাটা কিন্তু ভুল। বলতে হবে এই সমস্যাটা সমাধান করো। অঙ্ক বলে কিছু, অঙ্ক তো 9টা, 0 1 2 3 4 5 6 9, তাই না? কিন্তু বলতে হবে এই সমস্যাটার সমাধান করুন। তাই কিন্তু বইয়ে কি তাই লেখা থাকে, বা প্রশ্ন করলে কি তাই করে, বলে যে অঙ্কটা সমাধান করুন, এটা কিন্তু ঠিক না, কিন্তু প্রচলিত। তো একই জিনিস এই ভাজক আর গুণনীয়ক, এটাও প্রচলিত হয়ে গেছে যে যাই ভাজক তাই গুণনীয়ক, কিন্তু এর ভিতরে একটা বেসিক পার্থক্য কিন্তু আমি প্রথমে বুঝাইছি। তাহলে আমাদের বিষয়বস্তু হচ্ছে ভাজক নির্ণয়, বুঝে যান, ভাজক নির্ণয় বা গুণনীয়ক নির্ণয়। আচ্ছা, তাহলে ভাজক নির্ণয় বা গুণনীয়ক নির্ণয়, তার মানে 72-এর আমাদের আমি প্রশ্নে দেখেন আপনাদেরকে দিয়ে দিছি শিটটা কই, আচ্ছা আপনাদেরকে শিটে দেওয়া হয়েছে, দেখেন শিটে মানে ডান পাশে 22 নম্বরের পরে দেখেন 1 থেকে শুরু হয়েছে নিচের দিকে মাঝখানে, হ্যাঁ। 72-এর ভাজক বা গুণনীয়ক কতটি? 72-এর ভাজক বা গুণনীয়ক কতটি? 72-এর ভাজক বা গুণনীয়ক কতটি মানে সোজা কথা, সোজা বাংলায় বোঝেন। এতক্ষণ আমি থিওরি বুঝাইছি, এবার বাংলা কথা বোঝেন। সেটা হচ্ছে 72-এর ভাজক কতটি মানে 72কে কতটি সংখ্যা ভাগ করতে পারে সেটা বের করতে হবে। কারা কারা ভাগ করতে হবে, ভাগ করবে তারা না, তাদেরকে না, কয়জন ভাগ করতে পারে সেটা, ঠিক আছে, আমরা সেটা বের করব। আচ্ছা হ্যাঁ, অনেকে একজন বলছেন উৎপাদকেও ঝামেলা আছে। উৎপাদক আর গুণনীয়ক সবসময় এক না, একই জিনিস, একই মানে একটু স্লাইড ডিফারেন্স, হ্যাঁ, ওটা আমি বলবো, সমস্যা নেই। তাহলে আমরা কি করব, প্রথমে মনোযোগ দেন প্লিজ। কোনো একটা সংখ্যার ভাজক বের করার জন্য যেটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে এই সংখ্যাকে মৌলিক ফ্যাক্টরাইজ করতে হবে, খুব গুরুত্বপূর্ণ। মৌলিক ফ্যাক্টরাইজ করতে হবে মানে এটাকে আমরা ভাগ করব মৌলিক সংখ্যা দিয়ে, শুধু অন্য কিছু দিয়ে না। তাহলে প্রথম মৌলিক সংখ্যা 2 দিয়ে যায় 36 বার, আবার ভাগ করব 2 দিয়ে যায় কতবার, 18 বার, আবার ভাগ করব 2 দিয়ে কয়বার, 9 বার, আবার ভাগ করব, এবার 2 দিয়ে যায় না, তাহলে 3 দিয়ে যায়। দেখেন এটাকে বলে মৌলিক ফ্যাক্টরাইজেশন, প্রাইম ফ্যাক্টরাইজেশন। এই কাজটা করতে হবে ভাজক সংখ্যা নির্ণয় করতে গেলে বা গুণনীয়ক সংখ্যা নির্ণয় করতে গেলে, এই কাজ করতে হবে। আচ্ছা এখন দেখেন তো 2 কয়টা, 1 2 3টা, তাহলে 2 হলো 3টা, 2 টু দি পাওয়ার 3। 3 কয়টা, 2টা, তাহলে কত, 3 স্কোয়ার। এই 2টা গুণ করেন, এই ফলাফল কত আসবে জানেন? এই ফলাফল আসবে 72। কেন? 72 ভেঙে যেহেতু এইগুলা পাইছি, তাহলে ভাইয়া এইগুলা গুণ করলে 72ই আসবে, অন্য কিছু আসবে না। প্রথম কাজ হলো এইটা করা। এইবার হচ্ছে প্রত্যেকটা এই যে মৌলিক যে নিচে প্রত্যেকটা এইটা না, এই প্রত্যেকের যে পাওয়ার আসছে, এই প্রত্যেকের পাওয়ারের সাথে 1 1 করে যোগ করতে হবে। কেন করতে হবে আমি একটু বলার চেষ্টা করব, কোনো সমস্যা নেই। আচ্ছা তাহলে প্রত্যেকের পাওয়ারের সাথে 1 যোগ, এটার সাথে না কিন্তু পাওয়ারের সাথে, তাহলে এখানে 2 এর উপরে পাওয়ার 3, তাহলে 3 এর সাথে 1 যোগ। এবার 3 এর উপরে পাওয়ার 2, তাহলে 2 এর সাথে 1 যোগ। এইবার এই ফলাফলগুলা গুণ, তাহলে এখানে কত, 4, এখানে কত, 3, 3 4 12। এইটাই উত্তর, মানে 72-এর ভাজক হলো 12টি, মানে 72কে 12 জন সংখ্যা আছে যারা ভাগ করতে পারে। তাহলে 72কে কতজন সংখ্যা আছে, 12টা সংখ্যা আছে যারা কি করতে পারে, 72কে ভাগ করতে পারে। এইটা হচ্ছে প্রসিডিউর। প্রশ্ন হচ্ছে, অনেকে আমাকে প্রশ্ন করবেন, আমি জানি, কমেন্ট না দেখে বলে দিচ্ছি, 1 কেন যোগ করলেন ভাইয়া? বোঝাবো, সমস্যা নাই, এটার কারণ আছে, আমি বোঝাবো। যদিও এগুলা বিন্যাস সমাবেশের অঙ্ক, ওখানে যাইও আমি এটার উপর একটা লেকচার দিব, কোনো সমস্যা নাই। তারপর আমি আগে থেকে বলে গেলাম, কারণ এগুলো সংখ্যার সাথে রিলেটেড, তো অনেকেই প্রশ্ন করবেন এই জন্য। আচ্ছা তাহলে এই যে 1 1 যোগ করছি,
এটা আমি একটু পরেই বোঝাচ্ছি। প্রসিডিউর ক্লিয়ার। মৌলিক ফ্যাক্টরাইজেশন করতে হবে, তারপরে আমরা এইভাবে প্রকাশ করব। তা প্রত্যেকের পাওয়ারের সাথে এক এক করে যোগ করে গুণ, প্রত্যেকের পাওয়ারের সাথে এক এক করে যোগ করে গুণ, ব্যাস ওইটাই উত্তর। আচ্ছা, এখন প্রশ্ন হলো এই যে ভাগ করতেছি না আমরা, 72 2 দিয়ে ভাগ, 2 দিয়ে ভাগ, কিন্তু ভাইয়া যখন আপনার পরীক্ষা আসবে 2500 গুণনীয়ক কতটি, 2500 ভাজক কতটি, এবার ভাগ করবেন আপনি 2 দিয়ে, 2 দিয়ে। জীবন শেষ হয়ে যাবে কিন্তু ভাগ শেষ হবে না, কিন্তু পরীক্ষা শেষ হয়ে যাবে, ভাগ শেষ হবে না। সো শুধু ভাগ করার চেষ্টা করেন না, একটু স্মার্ট ওয়েতে কাজ করবেন, দেখবেন তাড়াতাড়ি হবে। স্মার্ট ওয়ে কীভাবে দেখেন, যারা একটু স্মার্ট তারা এরকম লিখবে 72 = 8 গুণ 9, তখন ওরা লিখবে 8 মানে হলো 2 এর কিউব আর 9 মানে হলো 3 এর স্কোয়ার। ওই যে কাজ এইভাবে করছেন ও এইভাবেই সেই কাজ করে ফেলবে, এটাকে বলে স্মার্ট ওয়ে। দিস ইজ দ্য স্মার্টেস্ট ওয়ে। কথা কি বোঝা গেছে? আচ্ছা, তাহলে এই কাজটা করবেন আপনি, এটা প্র্যাকটিসের সাথে সাথে হয়ে যাবে, আশা করি বুঝতে পারছেন। তাহলে এই যে 3 পেয়ে গেছেন, 2 এর উপরে 3 আর 1 4, আর ওই যে 3 + 1 ওগুলো কিছুই লিখবে না, ও দেখবে এখানে 3 আছে তাহলে নিব 4, এখানে 2 আছে তাহলে নিব 3, 3 গুণ 4 = 12টা। তাহলে কয়টা ভাজক আছে? 12টা ভাজক আছে 72-এর। ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে 2 নম্বর প্রশ্নে দিছি 72-এর এই যে ভাজক, আচ্ছা এই 12টা ভাজক কারা আমরা একটু দেখে নিই। 1 2 3 4 6 8 9 12 18 24 36 72, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই যে 12টা সংখ্যা যারা 72-কে ভাগ করতে পারে। কিন্তু প্রশ্ন হলো এই যে 12টা সংখ্যা ভাগ করতে পারে, আপনি যদি পরীক্ষার হলে এইভাবে গুনতে যান যে 1 2 3, এইগুলো যদি খুঁজে বের করতে যান তাহলে জীবন শেষ, এইভাবেই করবেন। ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে 2 নম্বর প্রশ্নে ছিল, দেখেন 72-এর কতটি বিজোড় ভাজক আছে। দেখেন 2 নম্বর প্রশ্ন আছে 72-এর কতটি বিজোড় ভাজক আছে। 72-এর কতটি বিজোড় ভাজক আছে, মনোযোগ দিবেন প্লিজ, আমি এটা মুছে দিচ্ছি। 72-এর কতটি বিজোড় ভাজক আছে। 72-এর কতটি বিজোড় ভাজক বা বিজোড় গুণিতক আছে। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হচ্ছে বিজোড় চাইছে এবার, কিন্তু সব চাইনি, মানে যত 12টা যে ভাজক তার ভিতরে কয়টা বিজোড় আবার কয়টা জোড়, এইটা। তাহলে দেখেন এইটার জন্য কি করতে হবে, তাহলে 72 = আপনি বুঝে গেছেন যে 8 গুণ 9 মানে 2 কিউব ইন্টু 3 স্কোয়ার, তাই না? এখন আমরা কিভাবে বিজোড় ভাজক বের করার সময় এই 2কে বাদ দিয়ে দিতে হবে, এইটা বাদ দিয়ে ক্যালকুলেশন যা করছেন সেটাই করবেন, খালি 2টাকে বাদে রেখে হিসাবটা করবেন, 2টাকে এইটুকুকে বাদ। তাহলে প্রত্যেকের পাওয়ারের সাথে এক এক করে যোগ করব, শুধু 2কে বাদ রেখে, 2 এর কাজ নাই, বিজোড়ের ক্ষেত্রে 2কে বাদ। ঠিক আছে? তাহলে এই শুধু থাকলো কি 3, 3 এর উপরে কত 2, এই 2 এর সাথে 1 যোগ করেন, 2 যোগ 1 কত আসলো 3টি, তার মানে বিজোড় ভাজক আছে 3টি। একদম সিম্পল। বিজোড় ভাজক বের করার সময় কি করতে হবে, এই জোড় সংখ্যাটা বাদ দিতে হবে, কারণ এই জোড় সংখ্যাটা নিলে বিজোড়ের সাথে জোড়গুলো চলে আসবে। বোঝা গেছে? তাহলে এখন যদি বলে তাহলে বিজোড় ভাজক 3টি, এখন যদি বলে 72-এর জোড় ভাজক কতটি, জোড় ভাজক কতটি, জোড়, তাহলে 72 খেয়াল করেন প্লিজ, তাহলে 2 টু দি পাওয়ার 3 3 স্কোয়ার, এটাই তো 72। তাহলে জোড় ভাজক বের করার সময় যেটা করতে হবে, মনোযোগ দিন, বিজোড় ভাজক বের করার সময় এই 2কে বাদ দিয়ে শুধু অন্যদের পাওয়ারের সাথে এক এক যোগ করতে হবে। আর বিজোড় ভাজক বের করার সময় যেটা করতে হবে সেটা হচ্ছে এই 2 এর পাওয়ার কত 3 না, 2 এর পাওয়ারের সাথে এক যোগ করা যাবে না, 2 এর পাওয়ার যা থাকবে তাই নিতে হবে, 3 আছে 3ই নিব, আর অন্যগুলার পাওয়ারের সাথে এক এক করে যোগ করতে হবে। শুধু 2 এর উপরে যে 3 আছে 3ই নিব, তাহলে আর অন্যগুলা কে আছে 3 আছে, তাহলে 3 এর উপরে কত আছে 2, এর সাথে এক যোগ করবেন, শুধু 2 এর উপরের সাথে যোগ করা যাবে না, তাহলে এর সাথে এক যোগ করলে কত হয় 3, এবার গুণ করেন 3 3 9টি। বোঝা গেছে বিষয়টা? তাহলে মোট ছিল 12টি, তার ভিতর বিজোড় 9টি, সরি জোড় 9টি আর বিজোড় 3টি, এই 12টি হয়েছে। কিংবা কেউ যদি মনে করেন যে না আমি 2টা মনে রাখবো না, তাহলে আপনি বিজোড়টা বের করবেন, আর মোটটা তো জাননি 12, এই 12 থেকে ওই বিজোড় 3টা বাদ দেন, তাহলেও কিন্তু 9টি আসবে, কোনো সমস্যা নাই। তাহলে বিজোড় ভাজক বের করার সময় কি করবেন, এই 2কে পুরো বাদ, শুধু ওদের পাওয়ারের সাথে এক যোগ, আর জোড় ভাজক বের করার সময় এই 2 এর নেবেন কিন্তু 2 এর পাওয়ারের সাথে কিছু যোগ করবেন না, বাকিগুলোর সাথে এক এক করে যোগ করবেন। এটা গেল হচ্ছে 72। এখন আমরা যদি আর একটা সংখ্যা নেই, একটু বড় নেই আমরা, হ্যাঁ একটু বড় নেই। এখানে আপনাদেরকে যে এক্সাম্পল দিছি সেটাতে দেওয়া হয়েছে কত 300, 300 এর ভাজক কতটি, বিজোড় ভাজক কতটি,
জোড় ভাজক কতটি? 300 এর। আচ্ছা তাহলে 300কে আমরা এখন ফ্যাক্টরাইজ করব। ওই 2 দিয়ে ভাগ ওইগুলা করবেন না। দেখেন এই লাস্টে 2টা শূন্য আছে মানে ওইটা হলো 3 গুণ 100। ওই 2টা শূন্য মানে 100, একটা শূন্য থাকলে মানে 10। বোঝা গেল বিষয়টা? তাহলে 3 তো আর ভাঙার কিছু নাই, থেকে গেল। এই 100কে লেখা যায় 4 গুণ 5, সরি 4 গুণ 25, 4 25 100। ওই যে মৌলিক ফ্যাক্টরাইজ করতে হবে, মানে ছোট ছোট সংখ্যা নিয়ে আসতে হবে। তো এটা 3 আর 4 মানে 2 স্কোয়ার আর 5 মানে 5 স্কোয়ার। এবার সাজায় লিখি 2 স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার কিছু নাই মানে 1 আছে, এই যে 1, হ্যাঁ, ইন্টু 5 স্কোয়ার। এই 300 মানে হলো এই যে মৌলিক ফ্যাক্টরাইজ হয়ে গেল। এবার প্রত্যেকের পাওয়ারের সাথে 1 1 করে যোগ। তাহলে এই 2 এর সাথে এই পাওয়ার 2 এর সাথে 1 যোগ করলে 3, এই 1 এর সাথে 1 যোগ করলে গুণ করতে হবে কিন্তু, হ্যাঁ, প্রত্যেকের পাওয়ারের সাথে 1 যোগ করে গুণ। তাহলে 2 এর সাথে 1 যোগ করে 3, 1 এর সাথে 1 যোগ করলে 2, এই 2 এর সাথে 1 যোগ করলে 3। তাহলে 3 3 এ 9, 9 দুগুণী 18। তার মানে 300 এর ভাজক আছে কতটি? 18টি। ক্লিয়ার হয়েছে বিষয়টা? এখন বলছে এইগুলোর ভিতর বিজোড় ভাজক কতটি? তাহলে 300 ভেঙে কি পাইছিলাম? 2 স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার 1 ইন্টু 5 স্কোয়ার, তাই তো? বিজোড় ভাজক বের করার সময় কী করতে হয় মনে করেন তো? শুধু 2কে বাদ দিতে হয়, 2 বাদ, একে বাদ দিয়ে দেন, এ বাদ। এবার এদের প্রত্যেকের পাওয়ারের সাথে 1 1 করে যোগ, যা করছেন তাই, শুধু 2কে বাদ দিবেন। তাই 3 এর উপরে 1 আছে, এর সাথে 1 যোগ করলে 2, 5 এর উপরে 2 আছে, এর সাথে 1 যোগ করলে 3। এবার গুণ করেন, 3 দুগুণী 6টি। মানে সোজা কথা গুণ করবেন, কিন্তু একে বাদ দিয়ে যা হয় সেই ওখানে যা করছেন তাই, খালি এর অংশটা বাদ দিবেন। ক্লিয়ার? তাহলে 6টা আছে কি? বিজোড়, 6টা বিজোড়। আচ্ছা এখন জোড় যদি বের করতে চান তাহলে মোট হলো 18টা। এই 18টা থেকে যদি আমি 6টা বাদ দিই তাহলে 12টা। কিন্তু আমরা যদি সূত্র দিয়ে করতে চাই তাহলে কি বলছিলাম? জোড়গুলা বের করার সময় এই 2 এর উপরের সাথে যোগ করতে হয় না। তার মানে 2 এর উপর 2 আছে, 2ই রাখবেন, কিন্তু এগুলো যোগ করতে হবে। তাহলে 1 এর সাথে 1 যোগ করলে 2, 2 এর সাথে 1 যোগ করলে 3। তাহলে 3 দুগুণী 6, 6 দুগুণী 12টি ভাজক। তার মানে দেখেন মিলে গেছে 18। এই দেখেন বিজোড় হচ্ছে 6টা, জোড় হচ্ছে 12টা, 12 আর 6 18টা। ক্লিয়ার হয়েছে বিষয়টা? দুইভাবেই করতে পারেন। তাহলে আমরা মোট ভাজক কতটি বের করা শিখলাম, বিজোড় ভাজক কতটি বের করা শিখলাম, জোড় ভাজক কতটি বের করা শিখলাম। দেখেন আপনাদের বলছিলাম না 72-এর ভাজক কত ছিল? 1 2 3 4 6 8 9 12 18 24 36 72। বিজোড় কয়টা আসছিল? 3টা। আর জোড় কয়টা আসছিল? 9টা। দেখেন বিজোড় 3টা, এই যে 1 3 আর হচ্ছে 9, ওই হলো 3টা বিজোড়। দেখেন আপনি এভাবেও বুঝে যেতে পারেন। কিন্তু ভাই 300-র এই 18টা যে ভাজক, এটা কি বের করতে পারবেন ম্যানুয়ালি? দরকার কি, এই সূত্র দিয়েই করতে হবে। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা এবার দেখেন 300-র জোড় ভাজক বিজোড় ভাজক হয়ে গেছে 2500। আমি আপনাদের বেশি বেশি প্র্যাকটিস করাচ্ছি যাতে আপনার ক্লাসেই পড়াটা হয়ে যায়। হ্যাঁ, 2500-র ভাজক কতটি? দেখেন আচ্ছা 2500-র ভাজক কতটি? তাহলে 2500 বুঝতেই পারতেছেন, লাস্টে 2টা শূন্য মানে 100-র গুণ ফল আকারে আছে, 25 গুণ 100। 25 মানে 5 স্কোয়ার আর 100 মানে 4 গুণ 25, মানে মৌলিক ফ্যাক্টরাইজ করতে হবে। তাহলে এটা 5 স্কোয়ার ইন্টু 4 মানে 2 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার মানে 25 মানে 5 স্কোয়ার। তাহলে 5 স্কোয়ার আর 5 স্কোয়ার মানে হলো 5 টু দি পাওয়ার 4। তাহলে 2 স্কোয়ার ইন্টু 5 টু দি পাওয়ার 4। এবার মোট ভাজক বের করতে হলে এই প্রত্যেকের সাথে 1 1 করে যোগ। তাহলে 2 এর সাথে 1 যোগ করলে 3, 4 এর সাথে 1 যোগ করলে 5, 3 5 কতটি? 15টি ভাজক আছে 2500-র মোট। ঠিক আছে, 15টি ভাজক। এবার বলছে বিজোড় ভাজক কতটি? বিজোড় বের করার জন্য এই 2কে বাদ দেন, 2কে বাদ দিলে শুধু 5 আছে, এই 4 এর সাথে 1 যোগ করলে 5টি। জোড় ভাজক কতটি? তাহলে এর সাথে যোগ করবেন না, 2ই থাকবে, এর সাথে 1 যোগ করলে 5, তাহলে 5 দুগুণী 10টি, 5 আর 10 দেখেন 15টি। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা আপনাদের কাজ হলো 8 নাম্বার করা। 1080-এর ভাজক কতটি, বিজোড় ভাজক কতটি এবং জোড় ভাজক কতটি? যদিও আমার এখানে উত্তরটা দেওয়া নেই, উত্তরটা আমার দিয়ে দেওয়া উচিত ছিল। আচ্ছা আমি একটু আপনাদের এই জিনিসটা ক্লিয়ার করে দিই, যেহেতু উত্তরটা দেওয়া নেই আপনারা আবার কমেন্ট করবেন, আমি ক্লিয়ার করে দিচ্ছি। কত? 1080। দেখেন লাস্টে 0 আছে মানে 10-এর গুণফল, তার মানে 108 গুণ 10। এই 108কে দেখেন তো নামতা জানতে হবে, নামতা না জানলে তো হবে না। 9 12-তে 108, 12-র ঘরের নামতা। তার মানে এটা হলো 9 গুণ 12 ইজ ইকুয়াল টু 10কেও ভাঙা যায় 5 গুণ 2, তাই না? ভাঙে মৌলিক বানাতে হবে, এ তো মৌলিক না। এবার 9কে লেখা যায় 3 স্কোয়ার, মৌলিক ফ্যাক্টরাইজ আগেই বলছি। এই 12কে লেখা যায় 3 গুণ 4 ইন্টু 5 গুণ 2, তাহলে এটা হলো 3 স্কোয়ার। দেখেন 3 একটা আর 2টা, 3 একটা আর 2টা 3টা, তার মানে 3 কিউব
এই 4 মানে 2 স্কোয়ার, 2 স্কোয়ার তার মানে এটা 2টা 2 আর একটা 2, 3টা 2, তার মানে 2 টু দি পাওয়ার 3 আর এই 5 তো একটাই আছে 5 1। তাহলে প্রত্যেকের পাওয়ারের সাথে এক এক করে যোগ করেন। তাহলে 3 এর সাথে 1 যোগ করলে 4, 3 এর সাথে 1 যোগ করলে 4, 1 এর সাথে 1 যোগ করলে 2, 4 4 16, 16 2 32। কি একটা পরিস্থিতি, 32টা ভাজক। ঠিক আছে, এবার যদি বলে বিজোড় ভাজক কতটি, তাহলে 2কে ছেড়ে দেন, 2কে ছেড়ে দেন। তাহলে 3 এর সাথে এই উপরে 1 যোগ করলে 4, এই 5 এর সাথে 1 যোগ করলে, সরি 5 এর উপরে 1 এর সাথে 1 যোগ করলে 2, 4 2 8টা, এটা হলো বিজোড় ভাজক। তাহলে মোট হলো 32টা, 32টা থেকে এই 8টা বিয়োগ দেন, তাহলে জোড় চলে আসবে 24টা। যদি তা না করতে চান কি করবেন, 2 এর উপরে 3 ছিল, 3ই রাখবেন, এই 3 এর সাথে 1 যোগ করে 4, এই 1 এর সাথে 1 যোগ করে 2, তাহলে 4 2 8, 3 আসতে 24, এই দেখেন 24টা। আশা করি বুঝতে পারছেন, উত্তর পেয়ে গেছেন। এইবার আমরা দেখব ভাজকগুলার সমষ্টি, ভাজকগুলার গুণফল, এইগুলা নির্ণয়। ঠিক আছে, ওকে। আচ্ছা, ভাজকগুলোর সমষ্টি কীভাবে বের করব অবশ্যই দেখাবো, টেনশন করবেন না। 2500 এর তো 27 হয় আমার, আপনার ভুল হয়েছে এই জন্য 27 হয়েছে, একটু ক্লিয়ার করেন। ভুল হয়ে গেছে এই জন্য 27 হয়েছে। আশা করি বুঝতে পারতেছেন সবাই। আমাকে একটু আপনারা কমেন্ট করে জানান যে এই ভাজকের কোনো কনফিউশন থাকলো কি না। কনফিউশন থাকলে কিন্তু পরে যায় বুঝবেন না, আরও কোনো কনফিউশন থাকলো কি না একটু কমেন্ট করে জানান। আচ্ছা, এবার দেখেন ভাজকের গুণফল আমরা এখন শিখবো, হচ্ছে ভাজকের গুণফল। মানে একটা সংখ্যার যে যতগুলো ভাজক আছে সেই ভাজকগুলা গুণ করলে কত হবে। একটা সংখ্যার যতগুলো ভাজক আছে সেই ভাজকগুলার গুণফল কত হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, পরীক্ষা আসতে পারে। তাহলে ভাজকগুলার গুণফল কত, তাহলে আমরা 72-এর ভাজকের গুণফলই বের করব। দেখেন খুব মজার, হ্যাঁ, 72-এর ভাজকগুলোর গুণফল, ভাজকগুলোর গুণফল কত। ওকে, তাহলে 72-এর ভাজকগুলোর গুণফল কত। তাহলে প্রথম কাজ হচ্ছে, প্রথম কাজ কিন্তু আপনি এই টাইপের অঙ্ক যাই করেন, আপনার প্রথম কাজ হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন করা। প্রথম কাজ এইটাই, প্রাইম ফ্যাক্টরাইজেশন করা। হ্যাঁ, তাহলে 72-কে আমরা কি লিখতে পারি, 8 গুণ 9, 8 মানে 2 এর কিউব, 9 মানে 3 স্কোয়ার। ওকে, এইবার মনোযোগ দেন, ভাজক, মোট ভাজক কিভাবে বের করব। মোট ভাজক বের করার জন্য এই উপরে 3 এর সাথে 1 যোগ করলে 4, 2 এর সাথে 1 যোগ করলে 3, 3 4 12টি। মনোযোগ দেন, মোট ভাজক হলো 12টি। ক্লিয়ার, মোট ভাজক যদি 12টি হয়, ক্লিয়ার, মোট ভাজক যদি 12টি হয় তাহলে এই ভাজকগুলা 12টা কোনটা কোনটা, 1 2 3 4 6 8 9 12 18 24 36 72। ওকে, যদি আমার সিরিয়ালে লেখা দরকার ছিল বোঝানোর জন্য, এই যে 12টা, এখন এই 12টা ভাজক গুণ করলে কত হবে। কি একটা পরিস্থিতি, তাই না, যে এইগুলো আবার গুণ করলে কত হবে। কিন্তু দেখেন খুবই সহজ একটা উপায় আছে। কিভাবে, উত্তরটা হবে সবসময়ই যে সংখ্যার ভাজকগুলোর গুণফল বের করতে বলবে সেই সংখ্যার উপরে পাওয়ার মোট ভাজক যতটি তার অর্ধেক। তাহলে উত্তরটা কি হবে, যে সংখ্যার কথা বলছে, যে সংখ্যার ভাজকগুলোর গুণফল বের করতে বলছে সেই সংখ্যার উপরে পাওয়ার কত, যতটা ভাজক তার অর্ধেক। তাহলে এখানে 12টা ভাজক, তাহলে 12-র অর্ধেক 6। উত্তর হচ্ছে 72 টু দি পাওয়ার 6। এভাবেই অপশন থাকবে, কোনো প্রবলেম। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, কি ক্লিয়ার না, ভিডিওটা টেনে টেনে দেখবেন। যাদের ক্লিয়ার না তারা ভিডিওটা রেকর্ড করার পরে টেনে টেনে আস্তে আস্তে দেখবেন, দেখবেন বুঝতে পারবেন, কোনো সমস্যা নাই। তাহলে আপনারা বুঝতে পারছেন যে গুণফল বের করার সময় ওই সংখ্যার উপরে আমরা পাওয়ার দিব। কত পাওয়ার দিব, যতটা ভাজক বেরোবে মোট তার অর্ধেক। তাহলে 12 বেরোইছে ভাজক, এই জন্য 6। কিন্তু এখন ব্যাখ্যা দিব যে কেন এরকম কেন হয় যে ওই সংখ্যার উপরে যতটা ভাজক তার অর্ধেক হয়। এই জিনিসটার ব্যাখ্যা দিব আমরা এখন, দেখেন কিভাবে আসে। এর জন্য আমরা লিখবো এই 72। আমরা তো 72-এর ভাজক কোনগুলা বলেন তো, 1 2, আচ্ছা আমি একটু এটা মুছে দিচ্ছি বোঝার সুবিধার জন্য যাতে উপরে লিখতে পারি। তাহলে 1 2 3 4 6 8 9 12, দেখেন বুঝতে পারবেন কত মজার একটা জিনিস। 18 24 36 72, এই কিন্তু সেই 12টা ভাজক 72-এর। এগুলো গুণ করতে হবে না, এগুলো গুণ করতে হবে না। আচ্ছা, এই প্রথমটা গুণ করবেন আর শেষটা গুণ করবেন, তার মানে কত, 1 গুণ 72 কত হয়, 72 হয়, হয় না, হয় না। এবার এইটার সাথে এইটা গুণ করবেন, তাহলে 2 গুণ 72, তাহলে 72 হয়। এবার এইটার সাথে এইটা গুণ করবেন, 3 গুণ 24, তাহলে কত হচ্ছে, 72। এরকম এইটা গুণ করেন, এটা গুণ করেন,
4 18 72, এটা গুণ করেন, এটা গুণ করেন, 6 12 72, এটা গুণ করেন, এটা গুণ করেন, 8 9 72, প্রত্যেক দুইটা জোড়া মিলে একটা 72 হচ্ছে। তাহলে এখানে 12টা ভাজকে 6 জোড়া 72 হবে ভাইয়া, এই জন্য বলছি 6 জোড়া 72 হবে, মানে 6টা 72 গুণ থাকবে এরকম, 6টা 72 গুণ থাকবে, 6টা 72 গুণ থাকা মানেই তো 72 টু দি পাওয়ার 6। তার মানে কতগুলা জোড়া হবে, যতটা ভাজক, যেহেতু প্রতি দুইটা মিলে একটা একটা জোড়া হচ্ছে, তাহলে 12টা ভাজকে জোড়া হবে হচ্ছে 6টা, অর্ধেক জোড়া হবে, এই জন্য বলছি পাওয়ার অর্ধেক। ক্লিয়ার হয়েছে না বিষয়টা? আশা করি বুঝছেন। তাহলে ভাজকগুলার গুণফল আমরা বুঝে গেলাম। এখন দেখেন এরপরে আছে হচ্ছে 72-এর ভাজকগুলার গুণফলের পরে 144-এর 10 নম্বর কোশ্চেন, 144-এর ভাজকগুলার গুণফল কত? 144-এর ভাজকগুলার গুণফল কত? 144, খেয়াল করবেন 144-এর ভাজকগুলার গুণফল কত? ক্লিয়ার? ওকে, 144-এর ভাজকগুলার গুণফল কত? এখন 144-এর যে ভাজকগুলো, তাহলে আগে 144-কে ফ্যাক্টরাইজ করতে হবে। 144-কে ভাঙা যায় একমাত্র আমরা এইভাবে করলে সুবিধা হবে, 12 গুণ 12। এই 12কে ভাঙা যায় 3 গুণ 4, এটাকে আবার 3 গুণ 4, 3 কয়টা? একটা আর একটা, দুইটা, মানে 3 স্কোয়ার। এই 4 মানে 2 স্কোয়ার, এই 4 মানে 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে 2 স্কোয়ার, মানে দুইটা 2 দুইটা 2, মোট 4টা 2, মানে 2 টু দি পাওয়ার 4। প্রত্যেকের পাওয়ারের সাথে 1 যোগ, 2 এর সাথে 1 যোগ করলে 3, 4-এর সাথে 1 যোগ করলে 5, 3 5-এ 15টি ভাজক। তাহলে কার? 144-এর 15টি ভাজক। তাহলে গুণফল কি বলছি? এই সংখ্যার উপরে যতটা ভাজক তার অর্ধেক। হ্যাঁ, 15-এর অর্ধেক তো 7.5, ওইভাবে না লিখে 15/2 লিখবেন, 15/2 লিখবেন, এটা উত্তর। কিন্তু ভাইয়া এইভাবে অপশন খুঁজে পাবেন না, আর একটু সাজাতে হবে। এই 44-কে লেখা যায় 12 স্কোয়ার, 12 স্কোয়ার, 44-কে কি লেখা যায়? 12 স্কোয়ার, তার উপরে হচ্ছে 15/2, এই পাওয়ারে পরে গুণ হবে, তার মানে 12 স্কোয়ার, তার সাথে 15/2 গুণ হয়ে এটা ক্যান্সেল, তার মানে 12 টু দি পাওয়ার 15, এইটা অপশন থাকবে 12 টু দি পাওয়ার 15। তাহলে 144-এর ভাজক হচ্ছে 12 টু দি পাওয়ার, সরি, ভাজকগুলোর গুণফল হচ্ছে 12 টু দি পাওয়ার 15। এবার আমরা শিখবো হচ্ছে ভাজকগুলোর সমষ্টি নির্ণয়। হ্যাঁ, ভাজকগুলোর সমষ্টি নির্ণয় মানে ভাজকগুলো যোগ করলে কত হবে, ভাজকগুলোর সমষ্টি। তাহলে 72-এর ভাজকগুলোর যোগফলকে আমি এখানে দেইনি, হ্যাঁ দিছি। 72-এর ভাজকগুলোর সমষ্টি কত? 72-এর ভাজকগুলোর সমষ্টি কত? তাহলে 72-এর ভাজকগুলোর সমষ্টি কত? তার মানে 72-এ যে ভাজকগুলো বের হয়েছিল সেগুলো যোগ করতে হবে। কিন্তু ভাইয়া আপনি যদি সব বের করে যদি যোগ করতে যান তাহলে তো পরীক্ষার হলে অবস্থা খারাপ হয়ে যাবে, তাই না? এই জন্য আমাদের সিস্টেমেটিক ওয়েতে করতে হবে। তাহলে প্রথম কাজ ওই মৌলিক ফ্যাক্টরাইজেশন, প্রাইম ফ্যাক্টরাইজেশন। তাহলে 72-কে ভাঙলে হবে 8 গুণ 9, 8 মানে 2 এর কিউব, আর 9 মানে 3 স্কোয়ার। এইবার যোগফল বের করার জন্য যেটা করতে হবে আপনাকে সেটা হলো সব ভাজকগুলোর যোগফল। হ্যাঁ, সব, যতটা 12টা ভাজক পুরোটার যোগফল। এই যে 2 এর উপর 3 না, আপনি লিখবেন কি জানেন? 2 এর উপর 0 থেকে শুরু করবেন, 2 টু দি পাওয়ার 0, যাই থাক এখানে যা পাওয়ার যাই থাক 0 থেকে শুরু, তারপরে লিখবেন প্লাস 2 টু দি পাওয়ার 1, তারপরে লিখবেন 2 টু দি পাওয়ার 2, তারপরে লিখবেন 2 টু দি পাওয়ার 3। শেষ। কেন শেষ? 0 থেকে শুরু করব, এখানে যত আছে তত পর্যন্ত লিখব সিরিয়ালে, রাইট? এইবার এটাকেও এইভাবেই লিখব, 3 এর উপর যাই থাক 0 থেকে শুরু, তার মানে 3 টু দি পাওয়ার 0 প্লাস 3 টু দি পাওয়ার 1 প্লাস 3 টু দি পাওয়ার 2। এখানে 2 ছিল যেন 2-তে যায় শেষ করছি। এইবার এই দুইটা ফলাফল গুণ করলে যা আসবে সেটাই হলো 72-এর সব ভাজকগুলার যোগফল। ওকে, তাহলে 2 টু দি পাওয়ার 0 মানে 1, কোনো কিছুর পাওয়ার 0 হলে 1 হয়, তাহলে 1 প্লাস 2 টু দি পাওয়ার 1 মানে 2, 2 টু দি পাওয়ার 2 মানে 4, 2 টু দি পাওয়ার 3 মানে 8, ইন্টু 3 টু দি পাওয়ার 0 মানে 1 প্লাস 3 টু দি পাওয়ার 1 মানে 3, 3 টু দি পাওয়ার 2 মানে 9। তাহলে 8 আর 4 12, আর 2 14, আর 1 15, ইন্টু 9 আর 3 12, আর 1 13, এটা গুণ করেন। তাহলে 5 13-তে 65, 5 হাতে 6, 13-কে 13 হচ্ছে 19, 195। তার মানে 72-এর যে ভাজকগুলো আছে ওই যে 1 থেকে 72 পর্যন্ত 1 2 3 12 18, ওইগুলো যোগ করলে 195 হবে। আপনি বাসায় বসে এটা ক্যালকুলেশন করে দেখতে পারেন যে আসলে 195 হয় কিনা, মজা লাগবে। হ্যাঁ, তাহলে এইভাবে করতে হবে যোগফল নির্ণয়। এখন বলছে 72-এর বিজোড় ভাজকগুলোর সমষ্টি, বিজোড় ভাজকগুলোর সমষ্টি। তার মানে এখন আমরা আবার বিজোড় ভাজক যোগ করলে কত হবে সেটা বের করব। বিজোড়, তা মুছে দিলাম এটা। বিজোড় ভাজকগুলা যোগ করলে কত হবে?
তো একই জিনিস, বিজোড় ভাজক বের করার সময় একে নেওয়া যাবে না, ওই একই জিনিস আগে যেরকম করছেন, একে বাদ দিয়ে যা করছেন একে বাদ দিয়ে কাজটা করবেন, কারণ এ তো 2 এর উপরে পাওয়ার আছে, এখানে যাই বসান জোরই আসবে, ঝামেলা বাঁধাচ্ছে ও, জোর তো নিব না, শুধু বিজোড় নিব, এই জন্য এইগুলা 2 বাদ। তাহলে এই 3-এর উপর 2 থাক, 3-এর উপর 0 থেকে শুরু করবেন, তাহলে 3-এর উপর 0 প্লাস 3-এর উপর 1 প্লাস 3-এর উপর 2, ব্যাস শেষ। এবার যোগ করেন, এই 3-এর উপর 0 মানে 1 3 9 9 3 12 1 13, তার মানে বিজোড় ভাজকগুলো যোগ করলে আসবে 13। এবং আপনি জানেন এই বিজোড় সংখ্যাগুলো কে কে ছিল জানেন, এই যে 1 3 9 এই 3টাই ছিল, মনে করে দেখেন 3টা ভাজক ছিল বিজোড়, এই যে সেই 3টা, আর যোগ করছেন এটা, বোঝা গেছে। এবার বলছে জোড় ভাজকগুলোর সমষ্টি, কোনো সমস্যা? গুণটা কিভাবে করলাম? আচ্ছা গুণটা করছে হচ্ছে, আচ্ছা এখানে যে ছিল না 2 টু দি পাওয়ার 0 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 টু দি পাওয়ার 2 প্লাস 2 টু দি পাওয়ার 3, দেখেন কেন এটা করা হচ্ছে, মনোযোগ দিন, এবার বুঝতে পারবেন। 2 টু দি পাওয়ার এটা মানে 1 না, এটা মানে 1 না, 1 প্লাস 2 প্লাস 4 প্লাস 8 না, এখন এইটা দিয়ে যখন আপনি এই সবগুলাকে গুণ করবেন তাহলে কিন্তু একটা মানে 3 পাবেন, 1 পাবেন, 3 পাবেন, 9 পাবেন। এখন এই 2 দিয়ে যখন আবার গুণ করবেন তখন আবার নতুন ভাজক যেগুলো অন্যগুলো পাবেন, 4 দিয়ে যখন আবার এদেরকে গুণ করবেন তারপরে তার উপরের ভাজকগুলো পাবেন, 8 দিয়ে যখন আবার এদেরকে গুণ করবেন তার উপরের ভাজকগুলো পাবেন, বোঝা গেছে। আর এই যে মাঝখানে যে এই যে যোগ চিহ্ন আছে না, এই জন্য এগুলো কী হয়ে যাবে, সব সামেশান হয়ে যাবে এইভাবে, বুঝতে পারছেন, এই জন্য, এছাড়া কিছু না। আচ্ছা এবার দেখেন, তাহলে বিজোড় ভাজকগুলোর যোগফল আমরা শিখে গেছি, এবার জোড় ভাজকগুলোর যোগফল, 72-এর জোড় ভাজকগুলোর যোগফল, জোড় ভাজকগুলোর সমষ্টি, মানে এর ভেতরে যে জোড় ভাজক আছে তাদের সমষ্টি বের করব। তাহলে 72কে ভেঙে আমরা পাইছিলাম 8 গুণ 9 মানে 2 কিউব ইন্টু 3 স্কোয়ার। জোড় ভাজকগুলো বের করার সময় আমাদের যেটা করতে হবে সেটা হলো এই 2কে এখন নিতে হবে, তবে 2 টু দি পাওয়ার 0 বাদ দিয়ে নিতে হবে, 2 টু দি পাওয়ার 0টাকে অমিট করে নিতে হবে। তাহলে 2 টু দি পাওয়ার 0কে যদি আমরা অমিট করি তাহলে কি নেব, 2 টু দি পাওয়ার 1 থেকে শুরু হবে, প্লাস 2 টু দি পাওয়ার 2 প্লাস 2 টু দি পাওয়ার 3, মানে এই পাশে শুধু 2এই ঝামেলা, তাহলে এই 2-এর 0 পাওয়ারটা বাদ দিয়ে কাউন্ট করব। কেন করব বলছি, এবার এখানে গুণ, এখানে কি এগুলো যা থাকবে এগুলোর কিন্তু কোনো চেঞ্জ হবে না, তাহলে 3 টু দি পাওয়ার 0 প্লাস 3 টু দি পাওয়ার 1 প্লাস 3 স্কোয়ার, বোঝা গেছে। আচ্ছা এবার তাহলে এখানে 2, এখানে 4, এখানে 8 গুণ, এখানে 3 সরি এখানে 1 3 9। এখন প্রশ্ন হচ্ছে 2 টু দি পাওয়ার 0 বাদ দেওয়ার কারণ, দেখেন 2 টু দি পাওয়ার 0 মানে 1 আসতো না, ওই 1 দিয়ে যখনই আমি এই পাশে গুণ করতাম 1 কে 1, 1 আর 3 গুণ করলে 3, 1 আর 9 গুণ করলে 9, এই বিজোড় কয়টা ওর ভিতরে ইনক্লুড হয়ে যেত, কিন্তু এখন তো আমরা জোড় বের করবো ওই জন্য 1কে বাদ দিছি, ওই 1 দিয়ে এগুলা গুণ করলে তো বিজোড়গুলোও চলে আসতেছে, কিন্তু এইগুলা দিয়ে যোগ করেন, এরা সবাই জোড় না, এই জোড় সংখ্যা দিয়ে বিজোড় সংখ্যাকে গুণ করলে সব জোড় সংখ্যায় আসে, বিজোড় আর আসবে না, এই জন্য ওই 1কে বাদ দিছি। তাই যোগ করেন 8 4 12 2 14 ইন্টু 9 3 12 1 13, ওকে 4 13 52 2 হাতে 5, 13 কে 13 5 18, 182, জোড় ভাজকগুলোর সমষ্টি 182, মোট আসছিল 195, খেয়াল করেন বিজোড়গুলো 13 আসছিল আর এটা 182, দেখেন 182 আর 13 যোগ করলে 195 হয়, বুঝতে পারছেন। আজকে লাস্ট অঙ্ক সেটা হলো 17 নম্বর, আচ্ছা আর লাস্ট না, 2টা অঙ্ক, তার আগে আমি 18 নম্বর কোশ্চেনটা, 18 নম্বর ওঠেনি, ওইখানে লাস্টে 18 নম্বর উঠছে কিনা আমি জানি না, লাস্টের কোশ্চেনটা একদম শেষে 256 কতটি ভাজক আছে। আচ্ছা আপনাদের লাস্ট কোশ্চেনটা আমি একটু দেখতে পাচ্ছি না ভাইয়া, একদম শেষ কোশ্চেনটা, মৌলিক কিভাবে বুঝবেন 1080-কে মৌলিক ফ্যাক্টরাইজ নিতে হবে, ভাইয়া মৌলিক ফ্যাক্টরাইজই করতে হবে আগে, মৌলিক ফ্যাক্টরাইজ করেই তো আমরা ডিসিশন নেব, এটাই বোঝালাম কিন্তু এতক্ষণ, মানে আগেই মৌলিক ফ্যাক্টরাইজে না আসা পর্যন্ত হবে না, আগে প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে হবে। তাহলে 1080 লাস্টে 0 আছে এই জন্য বলছি যে 10-এর সাথে গুণ আছে, তাহলে 10 গুণ 108, বুঝতে পারছেন, এছাড়া কিছু না। একটা কোশ্চেন দেওয়া ছিল আপনাদেরকে, কোশ্চেনটা এখানে আমি পাচ্ছি না এই জন্য লিখছি বোর্ডে, সমস্যা নেই। লাস্ট কোশ্চেন, হ্যাঁ আপনাদের আছে মনে হয় 19 নাম্বার কোশ্চেন, নিচের কোন সংখ্যাটির বিজোড় সংখ্যক ভাজক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিসিএসে আসা প্রশ্ন, নিচের কোন সংখ্যাটির বিজোড় সংখ্যক ভাজক আছে। 1 নম্বর অপশনে আছে 1020, 2 নম্বর আছে 1022, 3 নম্বর আছে 1024, 4 নম্বর আছে 1026। বলছেন নিচের কোন সংখ্যাটির বিজোড় সংখ্যক ভাজক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটা আসার মতো প্রশ্ন। এখন প্রশ্ন হচ্ছে যে বিজোড় সংখ্যক ভাজক
আমরা আসলে বিজোড় সংখ্যক ভাজকের মানে কি? বিজোড় সংখ্যক ভাজক মানে হলো, যেমন 72-এর ভাজক কয়টা বেরিয়েছিল? 12টা, তার মানে জোড় সংখ্যক ভাজক বেরিয়েছিল। কিন্তু বিজোড় সংখ্যক ভাজক মানে 13টা ভাজক হবে বা 17টা ভাজক হবে, এরকম। বিজোড় সংখ্যক মানে ভাজকের সংখ্যাটা বিজোড়, ঠিক আছে? ভাজকের আর একটু আগে বের করছি যে বিজোড় ভাজক কতটি, মানে ওদের ভেতর বিজোড় মানে যারা যে ভাজকগুলো আছে তার ভিতর কারা কারা বিজোড়। আর এখানে বলছি বিজোড় সংখ্যক ভাজক মানে ভাজক জোড় হোক বা বিজোড় হোক, কিন্তু মোট সংখ্যাটা বিজোড়। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে নিচের কোন সংখ্যাটির বিজোড় সংখ্যক ভাজক আছে, এইটা আপনাকে এইগুলো সব যদি বের করেন, তবে যে বলছি পরীক্ষার হলে পরীক্ষা শেষ হয়ে যাবে কিন্তু ভাজক সংখ্যা বের করা শেষ হবে না। বোঝা গেছে বিষয়টা? তার মানে আমাদের যেটা করতে হবে, নিশ্চয়ই টেকনিক আছে, সেই টেকনিক হচ্ছে একমাত্র পূর্ণবর্গ সংখ্যারই বিজোড় সংখ্যক ভাজক থাকে, আর কোনো সংখ্যার বিজোড় সংখ্যক ভাজক থাকে না। অ্যান্ড ইভেন এরকম না যে এখানে বিজোড় সংখ্যা হলে মনে হয় বিজোড় সংখ্যক ভাজক থাকতো, নট নেসেসারি। বিজোড় সংখ্যারও জোড় সংখ্যক ভাজক, বাট সংখ্যাটা যদি পূর্ণবর্গ হয়, সেটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা, নট নেসেসারি। সংখ্যাটা যদি পূর্ণবর্গ হয় তার বিজোড় সংখ্যকই ভাজক আসবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, তার মানে বিজোড় সংখ্যক ভাজক থাকে পূর্ণবর্গ সংখ্যার। তাহলে আমাদের খুঁজে বের করতে হবে 4টার ভিতর পূর্ণবর্গকে। এইবার টেকনিক কি? লাস্টে একটা 0 থাকতে পারে না মানে পূর্ণবর্গ না, মানে এর ভাজক সংখ্যা বিজোড় হবে না। আবার লাস্টে 2 থাকতে পারে না, এও বাদ পড়ছে। লাস্টে 26 থাকতে পারে, 26 থাকতে পারে। 24 স্কোয়ার কত? 24 স্কোয়ার 576। 26 থাকতে পারে না, লাস্টে 24 থাকতে পারে। এই যে 32 স্কোয়ার 1024, এই 1024-এর হচ্ছে বিজোড় সংখ্যক ভাজক বের হবে। বের করে দেখতে পারেন। আমি আর 2-3 মিনিট সময় নিব একটা অঙ্ক লাস্ট সলভ করে আজকের ক্লাসটা সমাপ্ত করব। তাহলে আশা করি বুঝতে পারছেন। জি, মৌলিক ফ্যাক্টরাইজেশন মানে ভেঙে ভেঙে মৌলিক সংখ্যায় নিয়ে আসা। রাইট, আপনি বুঝতে পারছেন, কোনো সমস্যা নাই। মৌলিক ফ্যাক্টরাইজেশন মানে হচ্ছে ভেঙে ভেঙে মৌলিক সংখ্যায় নিয়ে আসা, লাস্টে এসে মৌলিকে থাকবে, অন্য কিছু থাকবে না। ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, এবার লাস্ট কোশ্চেন দেখেন। এই লাস্ট কোশ্চেনটাতে ছিল হচ্ছে, লাস্ট কোশ্চেন বলার পর আপনাদের সাথে একটু কথাও বলবো, 1 মিনিট হয়তো বা 30 সেকেন্ড বা 1 মিনিট সময় নিব। বলছে 1080-এর কতটি পূর্ণবর্গ ভাজক আছে? এটা হলো 17 নম্বর কোশ্চেন। 1080-এর কতটি পূর্ণবর্গ ভাজক আছে? দেখেন কত ধরনের প্রশ্ন হতে পারে। আমি আপনাদের জন্য এগুলা খেটে খেটে সব ধরনের প্রশ্ন নিয়ে আসতেছি, ঠিক আছে? যে আপনি ভালোভাবে শেখেন। আমি কিছুই রাখছি না ভেতরে, আপনাকে সব দিয়ে দিচ্ছি, সমস্যা নেই, ঠিক আছে? কিন্তু শেখেন। আচ্ছা, 1080-এর কতটি পূর্ণবর্গ ভাজক আছে, এর মানে কি? 1080-এর যতটা ভাজক আছে তার ভেতর কতটা পূর্ণবর্গ ভাজক, মানে পূর্ণবর্গ সংখ্যা কতটা। যেমন 72-এর ভাজক ছিল কয়টা? 12টা না? তার ভিতর 4 ছিল একটা, তার ভিতর মনে করে দেখেন 9 ছিল একটা, তার ভিতর 36 ছিল একটা, তার ভিতর 1 ছিল একটা। এই 4টা পূর্ণবর্গ ভাজক ছিল, মানে ওই ভাজকগুলোর ভিতর পূর্ণবর্গ কে কে? এখন অনেকে বলতে পারেন ভাইয়া 1 কি পূর্ণবর্গ? অবভিয়াসলি 1 পূর্ণবর্গ। কেন পূর্ণবর্গ? কারণ ভাইয়া 1 স্কোয়ার তো 1 হয়, আবার 1-এর রুট কত হয়? 1 হয়। কোনো কিছুর বর্গমূল যদি পূর্ণ সংখ্যা আসে তাহলে সেটা তো পূর্ণবর্গ। 1 একটা পূর্ণবর্গ সংখ্যা। বোঝা গেছে? আপনাদের জন্য একটা প্রশ্ন আছে, এরপরেই আমি ধরবো। হ্যাঁ, আমি একটু সাইডে লিখে রাখছি, ওই প্রশ্নের উত্তর আপনাদের কাছ থেকে আমি নিব, ঠিক আছে? আচ্ছা, তাহলে 1080-এর কতটি পূর্ণবর্গ ভাজক আছে? এবার আমরা বের করবো পূর্ণবর্গ ভাজক। আচ্ছা, তার জন্য কি করতে হবে? ওই একই মৌলিক ফ্যাক্টরাইজেশন। আগে মৌলিক ফ্যাক্টরাইজেশন। তাহলে একটা শূন্য মানে 10, তার মানে 108 গুণ 10। এবার 108-কে ভাঙা যায় 9 গুণ 12 গুণ 10। ওই যে বলছি এখন মৌলিক সংখ্যা নিয়ে আসতে হবে। তাহলে 9-কে ভাঙে 3 স্কোয়ার, 12-কে ভাঙলে 3 গুণ 4, 10-কে ভাঙলে 5 গুণ 2। দেখেন মৌলিকে নিয়ে আসতেছি। হ্যাঁ, তাহলে এই 3 2টা আর এই একটা 3টা, 3 টু দি পাওয়ার 3। এই 5 একটা, আর এই 4 হলো 2 স্কোয়ার, আর এই হচ্ছে 2 একটা। তাহলে এখানে 2 হলো 2টা আর এই একটা 3টা। তাহলে এটা সাজা লিখি 2 কিউব ইন্টু 3 কিউব ইন্টু 5 টু দি পাওয়ার 1। এইটাই হলো সেই প্রাইম ফ্যাক্টরাইজেশন। হ্যাঁ, এখন মোট ভাজক, জোড় ভাজক, বিজোড় ভাজক সেগুলো তো আমরা পারি। এখন বের করবো এই ভাজকগুলোর ভিতর পূর্ণবর্গ ভাজক কয়টা। তার জন্য কি করতে হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস এখন শিখতে পারবেন, সেটা হলো এই 2-এর উপরে কত পর্যন্ত শুরু করতে বলছিলাম? 0 থেকে শুরু করে 0 1 2 3, 0 থেকে শুরু করে না? জানেন আমরা নিব হচ্ছে শুধু জোড় পাওয়ারগুলো নিব। এবার জোড় পাওয়ারগুলো নিব কেন জানেন? কারণ আপনাদের বোঝাইছি পূর্ণবর্গ সংখ্যা হতে হলে সব কিছু জোড়ায় জোড়ায় থাকতে হবে, বিজোড় সংখ্যক থাকা যাবে না। তাহলে 2 টু দি পাওয়ার 3 নিলে তো ভাইয়া বিজোড় সংখ্যক চলে আসলো, পূর্ণবর্গ পাবো না। পূর্ণবর্গ পেতে হলে জোড়া জোড়া, শুধু জোড় পাওয়ার যেগুলো আছে সেগুলো নিব।
তাহলে 2^3 মানে কি 2^0 থেকে 2^3 পর্যন্ত না, এই পর্যন্ত তো পসিবল। 2^3 এর ভেতরে 2^0 থেকে 2^1 2^2 2^3 এইগুলাই তো পসিবল। এইগুলার ভেতর জিরো জোর পাওয়ার কার কার, 2^0 একটা জোর পাওয়ার, 2^2 একটা জোর পাওয়ার। কেন 0 জোর পাওয়ার? 0 একটা জোর সংখ্যা, বলবো একদিন, সমস্যা নেই। তাহলে কয়টা জোর পাইলাম? একটা দুইটা, এই যে একটা দুইটা। আপনি এইভাবে কেন লিখবেন? আপনি তো বুঝেই গেছেন যে কিভাবে আসবে। 3, তাই 0-তে আসবে, 2-এ আসবে, তার মানে দুইটা। তার মানে এখানে আমি 0 মানে জোর পাইলাম দুইটা, এখানে জোর পাওয়ার পাবো 3^0 একটা, 3^2 একটা, লেখার দরকার নাই, তাহলে দুইটা পাইলাম। 5-এর এখানে কি জোর আছে? 5^0 আর 5^1, তার ভিতর 5^0 কয়টা পাইছি? একটা। এবার গুণ করেন, 2 2 4টা। তাহলে এই 1080 এর পূর্ণবর্গ ভাজক আছে কতটি? 4টি। কিন্তু এখানে 12টি কেন? আচ্ছা আমি একটু দেখছি কি করলাম এখানে, কোথায় ভুল হলো। 3^3 5^1, আচ্ছা আমার ভুল হয়েছে কোথায় আমি বুঝতে পারছি। আচ্ছা তাহলে জোর, শুধু জোরগুলা যদি নেই তাহলে এখানে কয়টা হচ্ছে? 2^0 2^1, তাহলে 2টা নিচ্ছি, 2 এর সাথে 1 যোগ করেন। এখানে তাহলে কয়টা নিচ্ছি? 3^0 3^2, এখানেও তাহলে 2টা, 2 এর সাথে 1 যোগ করি, 3টা। এখানে 5^0 5^0, আচ্ছা সরি 12টা তো আসছে না। আচ্ছা একটু আমাকে 30 সেকেন্ড সময় দেন, 12টা আসছে না কেন? 12টাই তো আসার কথা। এখানে তো এটাতেই আসার কথা, 0, এখানে কি ভুল হলো আমার কোথাও? 3 স্কোয়ার 9 12 100 3 4 12। আচ্ছা সরি, এটা যেহেতু মিলছে না, আমি অবশ্যই এটা লাস্ট মানে নেক্সট ক্লাসে আমি এখান থেকেই শুরু করব। এখানে নিশ্চয়ই কোনো একটা ঝামেলা হয়েছে, আমি নেক্সট ক্লাসে এখান থেকে শুরু করব, সমস্যা নেই। তো আজকের মতো ক্লাসটা এই পর্যন্তই রাখছি, এটাই আমাদের লাস্ট অঙ্ক ছিল। তো ভালো থাকবেন সবাই। আপনাদের একটা প্রশ্ন ছিল, সেই প্রশ্নটাই তো দিতে ভুলে গেছি, সেটা আমি এই অঙ্কটা থেকেই শুরু করব নেক্সট ক্লাসে, ঠিক আছে? এখানে কোনো একটা ঝামেলা হয়েছে, আমি এখান থেকেই শুরু করব, পূর্ণবর্গ ভাজক থেকে। আচ্ছা এবার দেখেন, আপনাদের কাছে যে প্রশ্নটা ছিল সেটা হলো যে -16 এই সংখ্যাটা পূর্ণবর্গ কিনা, পূর্ণবর্গ সংখ্যা কিনা, একটু কমেন্ট করবেন। -16 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা একটু কমেন্ট করবেন, জাস্ট কমেন্ট করেন। -16 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা। আচ্ছা একজন কমেন্ট করেছেন আমাকে যে 10 80 নিলে হচ্ছে না, এটাতে হবে। একজন কমেন্ট করেছেন, আমি দেখে নিচ্ছি তবু। 108 গুণ 100 9 গুণ 12 ইন্টু 4 গুণ 25, আমি জিনিসটা জাস্ট চেক করার জন্য দেখছি, আপনারা উত্তর দেন, কমেন্ট করেন, আমি দেখছি। 3 গুণ 4 গুণ 4 গুণ 5 স্কোয়ার, একটা দুইটা, তার মানে 3^3 ইন্টু 2^4 2^4 ইন্টু 5 স্কোয়ার। তাহলে এখানে কয়টা থাকবে? 3^0 3^2, তার মানে দুইটা। এখানে 2^4 মানে হচ্ছে 2^0 2^2 2^4, তার মানে হচ্ছে 3টা। 5 স্কোয়ার মানে হচ্ছে 5^0 5, তার মানে দুইটা। ইয়েস 12টি, রাইট। উনি ঠিকই বলেছেন, অঙ্কটাই ভুল আমাদের। অঙ্ক মানে কারেকশন, আমরা যে সমাধান করছিলাম সেটা ঠিক ছিল, অঙ্কের এখানে আর একটা শূন্য হবে, তাহলেই 12টা আসবে। কারেকশন করে নেন, অঙ্কটাই ভুল ছিল, অঙ্কটাই ভুল ছিল। 10,800 হবে প্লিজ, তাহলে আমার প্রসেসও ঠিক ছিল, 10,800 হবে। সরি ফর দ্যাট, প্রিন্টিং মিস্টেকের জন্য উত্তরের সাথে মেলেনি বলে আই এম ভেরি সরি। আচ্ছা দেখেন, তাহলে আমরা অঙ্কটা করে ফেলছি। দেখেন একটু, পূর্ণবর্গ ভাজক একটু বোঝেন। 10,800 ছিল, এখানে দুইটা শূন্য ছিল, এই জন্য 100 লিখছি। 108 মানে 9 গুণ 12 4 গুণ 25, 3 স্কোয়ার 3 গুণ 4 4 5 স্কোয়ার, 3 স্কোয়ার আর 3 3 কিউব, 4 মানে 2টা 2, 4 মানে 2টা 2, তাহলে 2^4 5 স্কোয়ার। এখন বলেন এর 3-এর উপরে জোর পাওয়ার কয়টা আছে 0 থেকে শুরু করলে? 3^0 একটা, 3^2 একটা, আর 3^3 তো নেওয়া যাচ্ছে না, তাহলে 3^0 3^2 কয়টা? দুইটা, এখানে 2। হ্যাঁ,
শুধু জোড়গুলো নিব। 2^4 এর জন্য 2^0, 2^2, 2^4 তিনটা, এই জন্য 3। 5 স্কোয়ারের জন্য জোড়গুলো কত নিব? 5^0 একটা জোড়, 5 মানে জোড় পাওয়ারগুলো শুধু নিব, 5^2 একটা জোড় পাওয়ার, তাহলে 2টা। এবার এগুলো গুণ করেন, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12টা, তাহলে সরি এটা আসলে 10,800 হবে। তাহলে আপনারা উত্তর দিচ্ছেন কি সবাই? -16 কি সংখ্যা? পূর্ণবর্গ সংখ্যা। কে কে ইয়েস নো? আচ্ছা, পূর্ণবর্গ সংখ্যা। আচ্ছা, আপনারা সবাই ভুল উত্তর দিচ্ছেন 2-1 বাদে। -16 পূর্ণবর্গ নয়। এইটা জানানোর জন্যই আপনাদেরকে এই প্রশ্নটা করা হয়েছিল যে -16 পূর্ণবর্গ নয়। ভাইয়া পূর্ণবর্গ সংখ্যা হলো স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যার সেট মানে ধনাত্মক হতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কেন, সমস্যা কি? কারণ পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল হতে হবে পূর্ণ সংখ্যা, তাই তো? তাহলে -16 যদি পূর্ণবর্গ হয়, তাহলে -16 বর্গমূল রুটের ভেতর মাইনাস, ভাইয়া এটা তো জটিল সংখ্যা, এটা হবে না জটিল সংখ্যা, তাহলে তো পূর্ণ সংখ্যা আসলো না। বোঝা গেছে? মাইনাসগুলা পূর্ণবর্গ নয়। আশা করি বুঝতে পারছেন। তো আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। ভালো থাকবেন সবাই, আবার নেক্সট ক্লাসে দেখা হবে। শুভরাত্রি।